কিউরিও ফাইটার আজকের হরর ডোজের জন্য আপনারা তৈরি তো? কিউরিও ফাইটার আজকের ঘোষলি কোল রেকর্ডিংয়ে আমাদের সাথে আছেন পূর্ণিমাদি। পূর্ণিমাদি আজকে এমন একটা কেস আমাদের সাথে শেয়ার করেছেন, এমন একটা প্যারানর্মাল কেস আমাদের সাথে শেয়ার করেছেন, যেটা শেষ অবধি শুনলেই আপনারা বুঝতে পারবেন ঘটনাটা কতটা মারাত্মক, স্পাইন চিলিং এবং ক্রিপি হতে পারে। আজকের এই ঘটনাটা সম্বন্ধে আমি কোনো হিন্টস দিচ্ছি না, বাট এটা আমি বলে রাখছি, তন্ত্রের শর্টকর্ম, যেটাকে আমরা ব্ল্যাক ম্যাজিক বলি, এবং তার সাথে পুতুল ক্রিয়া, এই টোটাল জিনিসটা এতটা বেশি ভয়ঙ্কর হতে পারে যা আমাদের জীবনকে ছাড়খাড় করে দিতে পারে। আজকের ঘটনাটা শেষ অবধি শুনে কমেন্ট করে জানান কেমন লাগলো, এবং এখন যারা যারা দেখছেন তারা কমেন্ট করে এটা জানাবেন আমাকে আজকের এই ঘোষলি কল রেকর্ডিং আপনারা কোথা থেকে শুনছেন। কিউরিও ফাইট ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনিও যদি আমার সাথে এরকম একটা প্যারানর্মাল ঘটনা, এরকম একটা সত্যি ভৌতিক ঘটনা শেয়ার করতে চান, তাহলে আমাকে ইমেল করতে পারেন curiofight@gmail.com এই ইমেল আইডিতে, অথবা আমাকে ইনস্টাগ্রামে যোগাযোগ করুন। ইভেন এখানে আমি আরেকটা কথা জানিয়ে রাখছি, আপনাদের যদি কোনো রকমের স্পিরিচুয়াল হেল্প লাগে সেটাও কিন্তু আমাকে ইনস্টাগ্রামে, ইমেলে অথবা হোয়াটসঅ্যাপে জানাতে পারেন। তাহলে চলুন, আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি কিউরিও ফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটা হরর পডকাস্টে। ঘড়িতে বেলা ৩টে, বৃহস্পতিবার। আপনারা শুনছেন কিউরিও ফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। সাথে রয়েছে আমি কৌস্তভ, আপনাদের আজকের হরর ডোজ নিয়ে। হ্যালো পূর্ণিমাদি, কেমন আছো? হ্যাঁ কৌস্তব, ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ গো, ভালো আছি। বিষয়টা যেটা হচ্ছে, কালকে একটা রেকর্ডিং করছিলাম রাতে। ঘটনাটা শ্রেয়ার ঘটনা, যেটা আমাদের মানে কি বলবো বলো তো, মানে আমি ব্যাপারটা বুঝে উঠতে পারলাম না। হ্যাঁ, আমি তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আছি, তো আমিও দেখলাম ব্যাপারটা। মানে এমন একটা উইয়ার্ড একটা এক্সপিরিয়েন্স ঘটলো। তুমি জানোই যে পুরো ফ্ল্যাটে আমি একাই থাকি। সারা রাত কালকে লাইট জ্বেলে ঘুমোতে হয়েছে, এরকম ফিলিংস কখনো আসেনি। ভয়ের থেকেও বেশি জিনিসটা না, মানে একটা উইয়ার্ড একটা সেন্সেশন। তোমার সাথেও কথা হলো, তুমি ফোন করলে সকালে, যে এই পুরো হোয়াটসঅ্যাপ চ্যানেলে এইসব জিনিসপত্রগুলো দেখে জানতে চাইলে। তোমার কি মনে হয় ব্যাপারটা কি হয়েছে বলো তো? তোমার কি মনে হয়? আমি তো একটা, আমার থিওরি রয়েছে। যারা নেগেটিভ এন্টিটি হয় বা এই নির্ভর যে কথাবার্তাগুলো, এগুলো কখনোই তারা চায় না বহিঃপ্রকাশ হোক, ঠিক আছে? তো তোমার ক্ষতি করবে না অ্যাটলিস্ট, কারণ তুমি মেন টার্গেট নও তার ক্ষতি করার, ঠিক আছে? কিন্তু তার কথা যাতে পাবলিকলি না হয়, কেউ যাতে জানতে না পারে, সেটা একটা বাধা দেওয়ার প্রচেষ্টা হতে পারে। এবং ইলেকট্রনিক্স জিনিসে ব্যাঘাত ঘটা সর্বপ্রথম লক্ষণই হচ্ছে নেগেটিভ এন্টিটির মানে থাকার, এক্সিস্ট করার যে লক্ষণ, তার মধ্যে অন্যতম। এবং মানে তোমার একাই না, তুমি যে স্ক্রিনশটটা দিয়েছিলে আরো একজনের নাকি একজনের না, অনেকের। মানে আমি আচ্ছা। হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেওয়ার পর ইনস্টাগ্রামে যারা রয়েছেন, হ্যাঁ যারা হোয়াটসঅ্যাপ চ্যানেলেও রয়েছে, তারা ইনস্টাতে এসে আমাকে মেসেজ করলো। হ্যাঁ, আমি ওটা দেখেই তোমাকে কল ব্যাক করলাম সকালে, যে কি হয়েছে ব্যাপারটা। আমি তো দেখে নিজেই, মানে রাতে আমি দেখিনি, আমি সকালে দেখলাম। তো আমি তোমাকে দেখলাম যে হ্যাঁ সত্যি এডিট করার সময়ও প্রবলেম হচ্ছে। তো তখন তুমি আমাকে বললে যে হ্যাঁ এরম এরম ব্যাপার। আর একটা কথা বলো, মানে এটা তো একটা রয়েছে, কিন্তু মুনাই জুনাইয়ের কেসটা নিয়ে তোমার কি ওপিনিয়ন? দেখো, মুনাই জুনাইয়ের যতগুলো রেকর্ডিং আছে, আমার মনে হয় 3টে পার্ট আছে, রাইট? 3টে পার্ট। হ্যাঁ, তার মধ্যে আমি নিজে কিন্তু কোনোটাই পুরোটা শুনিনি। যেটুকু যা শুনেছি আমি তোমার মুখ থেকে শুনেছি। এবং হ্যাঁ, অবশ্যই আমি কমেন্টে কিছু পড়েছি যেখানে সকলেই বলেছে যে পূর্ণিমা দিকে দেখাবার কথা, বলার কথা, যাই হোক। তো তুমিও আমাকে ভীষণভাবে রিকোয়েস্ট করেছো যাতে এই ব্যাপারটা আমি দেখি, বাট আমি কিন্তু এই ব্যাপারে সেরকম কিছু জানি না, বা যেটুকু তোমার মুখ থেকে শুনেছি সেটুকুই। যতক্ষণ না পেশেন্টকে দেখছি, মানে আই থিঙ্ক জুনাইকে দেখছি, ততক্ষণ আমি বলতে পারবো না যে কতটা আমি কি রিকভার করতে পারবো। আমাকে কারণ একটা কথা বলো, এই যে তুমি বললে যে তুমি 3টের মধ্যে কোনোটাই পুরোটা শুনোনি, এটা কোনো পার্টিকুলার রিজন আছে, কোনো ভাইবস আছে এটার মধ্যে যার জন্য তুমি পুরোটা শুনোনি বা কিছু?
ভাইবস আছে আমার, মনে হয়নি পুরোটা শোনা উচিত। হ্যাঁ, এখনই তুমি বলবে যে তোমরা তো প্রোটেকশন নিয়ে থাকো, যাই নিয়ে থাকি না কেন, কিন্তু নেগেটিভ এফেক্ট হয়তো চরম পর্যায়ের কিছু না হলেও হালকা ফুলকা হতে পারে, ঠিক আছে? এবার আমার প্রয়োজন নেই, যখন পেশেন্ট আসবে আমি তো ডাইরেক্ট পজেস কেস হ্যান্ডেল করি, তো আমার রেকর্ডিং শুনে যে খুব ভয় পাবে এমনটা ব্যাপার নয়, তুমি বুঝতেই পারছো। কিন্তু আমি লোকের কমেন্টে দেখেছি 90% লোক কমেন্ট করেছে যে খারাপ ঘটছে বা ঘটেছে তাদের সাথে। এমনকি একজন ভদ্রলোক যে কিনা নিজেই বলেছিলেন যে কিচ্ছু হয় না, এসব ফালতু জিনিস, তার সাথেই ঘটেছে এবং পরবর্তীতে সে নতজানু হয়ে স্বীকার করেছে, রাইট? হ্যাঁ, এটা আমার মনে হয় যে এটা আমাকে এই ইনস্টাতে বললো না কোথায় একটা, আমি স্ক্রিনশটে কিছু একটা হোয়াটসঅ্যাপেই দিয়েছিলেন। হোয়াটসঅ্যাপেই তবে দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপে আমার ঠিক খেয়াল ছিল না এটা, রাইট। ও নিজেই স্বীকার করছে যে কৌস্তব আমি নিজেই বলেছিলাম এসব কিছু হয় না, অথচ আমার সাথেই ঘটেছে। তো ইটস ভেরি ট্রু যে যখন যার সাথে না ঘটে ততক্ষণ কেউ বোঝে না যে ব্যাপারটা কি। তো আমি যখন তোমার কাছে, হ্যাঁ বল। এই 1 মাসের মধ্যে আমি 2টো রেকর্ডিং করলাম, মনে হয় দুটোই ঘটনা ঘটেছে, কালকে হ্যাঁ। এই শ্রেয়ার ঘটনাটা, মানে তোমার এই যে রেকর্ডিংটা, আমি যেহেতু নর্থ বেঙ্গল চলে যাচ্ছি এই শনিবার দিন, আমরা সবাই হয়তো বন্ধুরা সবাই নর্থ বেঙ্গলে থাকবো, আচ্ছা। কিছু হন্টেড প্লেস ভিজিটও করবো। যখন আমি যাচ্ছি, এটা আজকে আমরা রেকর্ড করছি শুক্রবার দিন রাতে, এখন কটা বাজে? এখন বাজে রাত 11:12। বৃহস্পতিবার কেটে শুক্রবার হয়ে গেছে, বৃহস্পতিবার মানে যেদিন আমরা শেয়ার রেকর্ডিংটা দিয়েছি, কিন্তু এটা আপলোড হবে হচ্ছে পরের সপ্তাহের বৃহস্পতিবার দিন। যেহেতু আমি বেরিয়ে যাচ্ছি, আমি আগে থেকে এই রেকর্ডিংটা করে নিয়ে যাচ্ছি। আচ্ছা, এবার এই 2টো কেস 1 মাসের মধ্যে, এমন 2টো কেস এলো। দেখো, কেস তো সবকটাই ভয়ের, ঠিক আছে, কিন্তু এইগুলো ভয় বাদ দিয়ে, ঘটনাও বাদ দিয়ে, আমাদের রিয়েল লাইফে আমাদের কেমন ভাবে এফেক্ট করছে, সত্যি এগুলো খুবই, মানে কি বলবো, ডিস্টার্বিং আই গেস। তুমি একটা জিনিস শুধু ভাবো যে মুনাই ঝুনাই বলো বা কালকের ঘটনা বলো, বহু দূর দূরান্ত থেকে লোক শুনেছে, ঠিক আছে, কিন্তু এত দূর দূরান্ত থেকেও ভাইবটা ক্রিয়েট হয়েছে, তার মানে এদের পাওয়ারটা বুঝতে পারছো? যে এন্টিটি গুলো রয়েছে, তাই তো? যে এন্টিটি, অবশ্যই তাদেরই কথা বলছি, একদমই তাই। মানে হালকা ভাবে নেওয়ার, যারা নেবে তারা মূর্খামি করবে, আমি বলছি। যাই হোক, আমরা এই জায়গা থেকে এবার একটু আগে এগোই। অবশ্যই। তুমি বলছিলে যে দেখো, তোমার তো অনেক কেস আসে, অনেক কিছু হ্যান্ডেল করো, ইভেন অনেক ক্ষেত্রে তুমি আমার সাথে শেয়ারও করো প্রত্যেকটা কেস। তারপরে একটা খুব ইন্টারেস্টিং কেসের ব্যাপারে তুমি বলছিলে, যেটা আমাদের আজকের এই রেকর্ডিং এর বিষয়বস্তু বা আজকের এই ঘোষলি কল রেকর্ডিং এর বিষয়বস্তু। কেসটা কি সেটা আমি তোমার থেকে জানতে চাই, পূর্ণিমাদি। আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে যে তোমার কি মনে হয়, মানে আমি ফার্স্টেই জানতে চাইছি, আমি কেসটার ব্যাপারে কোনো ডিটেলস কিচ্ছু জানি না, বাট তোমার কি মনে হয় এই ঘটনাটা ভয়ের ঘটনা যেটা বলতে চলছো? হ্যাঁ, সাধারণ মানুষের জন্য নো ডাউট ক্রিপি, এবং ভীষণই ক্রিপি বলবো আমি। ভয়ের থেকেও বেশি ক্রিপি বলছো? ক্রিপি, একদম ক্রিপি, ওটাই আমি বলতে চাইছি। এবং তন্ত্র যে কতটা মারাত্মক হতে পারে তার বহিঃপ্রকাশ আজকে ঘটবে। অনেকেই হয়তো জানে, কারণ এর আগে আমি ভুডু ক্রিয়ায় বলেছিলাম, মনে আছে রাজারহাটের ঘটনা, অনেকটা ওই টাইপের, বাট ওর থেকেও আরো বেশি মারাত্মক, যেখানে মৃত্যু রয়েছে। মানে তুমি বলছো রাজারহাটের ভুডু ব্ল্যাক ম্যাজিকের যে ঘটনাটা রয়েছে সেটা ইটসেলফ খুব ভয়ের ছিল, তুমি এখন বলতে চাইছো যে ওটার থেকেও বেশি ভয়ের এই ঘটনাটা? ভয়ের এবং খুবই বেদনাদায়ক। এটা কবের কেস? এটা 2 মাস আগের। 2 মাস আগের? 2 মাস আগে মানে হচ্ছে এখন সেপ্টেম্বর। তোমার সাথে যখন আমি সুন্দরবনের রেকর্ডিং করি, সুন্দরবনের কোনটা গো? সজল চলে গেছিল না, মানে খুঁজে পাওয়া যাচ্ছিল না ছেলেটাকে, মনে আছে? ওই যখন রেকর্ডিংটা করি তার ঠিক 1 সপ্তাহ বাদে, 2 মাসও হবে না তখন, মানে তার আগে কেসটা চলছে, বাট এর কোনো সলিউশন যেহেতু হয়নি, তাই সেই মুহূর্তে আমি এই রেকর্ডিংটা আনিনি, বুঝতে পেরেছো? ওকে ওকে ওকে। ইভেন সজলের যে ব্যাপারটা, সেটাও তো তোমার সাথে আমরা, মানে এসছে 1-1.5 মাস আগে, 1 মাস আগেই তো এসছে আই গেস, বাট রেকর্ডিংটা আমরা তারও 1 মাস আগে করেছিলাম। হ্যাঁ, ওটাই। এখন সজল, সকলকে বলে রাখি, এখন সজল নামের ছেলেটি আগের থেকে অনেক ভালো আছে। আচ্ছা, মানে আগের যেটা আমরা ঘটনাটা শুনলাম, যে প্রবলেমটা হয়েছিল, হ্যাঁ। যাই হোক, আমরা বিগত ঘটনাকে ভুলে গিয়ে নতুন যেটা ঘটছে বা ঘটেছে তার ব্যাপারে আলোচনা করি। সেটা হচ্ছে, দেখো, আমার প্রতি মাসেই ধরো যদি 80% নর্মাল কেস এলো, মাঙ্গলিক কাল সর্ব হেন তেন এলো, তার মধ্যে 30% পজেস বা ব্ল্যাক ম্যাজিক
থাকেই থাকে। তো আজকে 2024-এ দাঁড়িয়ে তন্ত্র, পুতুল ক্রিয়া, এগুলো মানুষ কুসংস্কারই বলবে এক কথায়, কিন্তু এগুলো যে কতটা কার্যকর হচ্ছে সেটা এই লাইনে থেকে বুঝতে পারছি আমি। এবং সিরিয়াসলি বলছি, আমি যদি এই লাইনে না নামতাম আমি নিজেও হয়তো বিশ্বাস করতাম না যে রিয়েলি এগুলো এতটা পরিমাণে আজও হয়। আচ্ছা, কি বলতো কেসটা? এটা আগে দুটো বলো কোথাকার কেস এটা? এটা হচ্ছে তোমার জায়গা। অনেক জায়গারই, কিন্তু তার মধ্যে আমি বম্বেকে তুলে আনবো কারণ বম্বেতেই বেশিরভাগটা ঘটেছে। আচ্ছা। দু ভাইয়ের ঘটনা, এবং বড় ভাইয়ের নামগুলো মনে রাখবে। বড় ভাইয়ের নাম অনুপম, ছোট ভাইয়ের নাম ছিল কৌশিক। হুম হুম দু ভাই। বড় ভাইয়ের কিন্তু আগে থেকেই বউ বাচ্চা ছিল, একটি ছেলে ছিল, ঠিক আছে। হুম আর বাবা বেঁচে ছিলেন, মা বেঁচে ছিলেন, সংসারে বড় বউ আসে, বাচ্চা হয়, খুব ভালো কথা। কিন্তু সবকিছু ঠিকঠাক চলছিল। ছোট ভাই যে, সে বম্বেতে সোনার কারখানায় সুপারভাইজারের একটা কাজ করত, মানে কৌশিক। হুম হুম ওইখানেরই একটি মেয়ের প্রেমে পড়ে এই কৌশিক, ঠিক আছে। আচ্ছা। মেয়েটি অন্তত কৌশিকের থেকে 10 বছরের বড়। 10 বছরের বড়? 10 বছরের বড়। বড় কৌশিকের বয়স কত ছিল? কৌশিকের খুব বেশি হলে 36 হবে। আর মেয়েটার 46? হ্যাঁ, 46। কৌশিক তার আগে বিয়ে ফিয়ে করেন? না না না, একদমই না। ও একদম মানে প্রথম বিয়ে, কিন্তু পরে আসছি আমি। মেয়েটাও কৌশিক জানতো তার প্রথমই বিয়ে, এবং দুজনের প্রেমে পড়ে। ভুল বললাম, কারণ মেয়েটা কোনোদিনই কৌশিকের প্রেমে পড়েনি, পুরোটাই নাটক ছিল, পরে জানতে পারবে। হুম তো তারা প্রেমে করে, এবং বাড়ি থেকে যেহেতু খুব বেশি প্রবলেম ক্রিয়েট করেনি, মানে কৌশিকের বাড়ি থেকে কোনো বাধা আসেনি, তাই মেয়েটার সাথে কৌশিকের খুব ইজিলি বিয়ে হয়ে যায়, কোনো রকম বাধা বিঘ্নতা আসেনি। হুম 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 বিয়ের মোটামুটি 1.5 থেকে 2 বছর বাদে মেয়েটার আসল রূপ প্রকাশ পায়, মানে কৌশিকের বউয়ের আসল রূপ প্রকাশ পায়। হুম। এবারে শোনো, মেয়েটা আসলে ছিল একটা মুসলিম মহিলা, ঠিক আছে। আচ্ছা এবং যে আগে আরো খান 3 বিয়ে করেছিল, আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু প্রত্যেকটাই তার নাম আলাদা ছিল, পরিচয় আলাদা ছিল, এমনকি ঠিকানাও আলাদা ছিল। এমনকি এই মেয়েটি বিভিন্ন জায়গার যে নাম ঠিকানা বলেছে, প্রত্যেকটা জায়গার আধার কার্ড ইস্যু করা ছিল। ডেঞ্জারাস মহিলা পুরো। মানে পুরো একেবারে বলে 2 নাম্বারিতে রেকর্ড, বুঝলে তো। হুম তো ও সবকিছু মানে আটঘাট বাঁধা। হুম তো কোন রকম প্রশ্ন চিহ্ন ছিল না। এবং এই ছেলেটির সাথে যখন প্রেম করে, তখন স্বাভাবিক ও যে বম্বের বাসিন্দা, তার আধার কার্ড সমস্ত কিছুই দেখানো হয়েছিল। পরে কথায় কথায় জানা যায় যে সে আরো আসলে তার জাতিটা হচ্ছে মুসলিম, এবং সে খান 3 বিয়ে করেছিল পরিচয় গোপন করে। এক্ষেত্রে কি হয়েছে, এক হিন্দু মেয়ের নাম এবং পরিচয় ধারণ করে এই ছেলেটাকে বিয়ে করেছে, কৌশিককে বিয়ে করেছে। কারণ হিন্দুকে বিয়ে করতে গেলে ওকে হিন্দুর নাম নিতে হবে, সেটাও ভালোভাবে বুঝে গেছিল, বুঝেছো। আচ্ছা। হুম হুম এই মহিলার স্বভাব ছিল একটা করে বিয়ে করা, আর তার সর্বস্ব ব্ল্যাক ম্যাজিক করে হাতিয়ে নেওয়া, এবং তারপর হয় বশীকরণ যেরকমটা হয় আর কি। হ্যাঁ, আমি আসছি, সব বোঝাবো। তো ব্ল্যাক ম্যাজিকই এখানে আমি ফার্স্ট বললাম, যে ব্ল্যাক ম্যাজিক করে সবকিছু কেড়ে নেওয়া, জমি সম্পত্তি হেন তেন যা আছে সব নিয়ে নেওয়া, এবং লাস্টে যাকে বিয়ে করেছে, মানে যে স্বামী, তাকে ব্ল্যাক ম্যাজিক করে মেরে ফেলা। এবং পরবর্তীতে পরবর্তীতে শ্বশুর বাড়িতে হুম্মি তুম্মি করে, যে স্বামী মারা গেছে তো কি হয়েছে, আমি কি তার ভাগ পাবো না, এই পাবো না, হেন তেন এইসব করে ঝগড়াঝাটি করে সব বর্ষ নিজের নামে যেই হয়ে যেত সেই ও শ্বশুর বাড়ি থেকে পালিয়ে আসতো, বুঝছো, আবার নতুন মুরগি ধরতো। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর এই মহিলা আসলে একজন সোলেমানি তান্ত্রিক ছিল, যে জিন চালান, পুতুল ক্রিয়ায় পারদর্শী ছিল। আসলে তার বউ ছিল, মানে স্বামী তার ছিল অরিজিনাল, যে কিনা মুসলিম সোলেমানি তন্ত্রের একজন পারদর্শী তান্ত্রিক, মুসলিম তান্ত্রিক, ঠিক আছে। আচ্ছা 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 আচ্ছা। এবারে এই যে সমস্ত ক্রিয়া ঘটতো বা এতগুলো যে বিয়ে, ওই স্বামী কিন্তু সব জানতো, কারণ এটা পুরো গট আপ গেম ছিল, বুঝেছো। এবারে ছোট ভাই অনেক পরে বললাম জেনেছে, কিন্তু জেনেও কিছু করার ছিল না, কারণ ততদিনে ওকে বশীকরণ করে একেবারে ভেড়া বানিয়ে নিয়েছিল। একদম আমি এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করছি, কারণ তার নিজের কোনো বুদ্ধি
যাই বলো পুরো স্তম্ভন করে রেখে দিয়েছিল। এবং প্রেমে যে পড়েছিল না, কারণ একটা স্বাভাবিক ছেলে 10 বছরের বড় মেয়ে প্রেমে পড়তেই পারে, নো ডাউট, কিন্তু তাও আমি মানতাম মেয়েটা আহামরি সুন্দরী, দেখতে ভালো, আমাকে তো ছবি টবি দেখিয়েছে মেয়েটা কিন্তু নর্মাল একদম, ঠিক আছে, কিন্তু তারপরেও জেনে শুনে 10 বছরের বড় মেয়েকে বিয়ে করা, ও কিন্তু বশীকরণ করিয়েই করেছিল। আচ্ছা, প্রেমে পড়া, বিয়ে করা, পুরো মানে ও ততদিনে ফুল ফর্ম একদম, মানে ওর রক্তে বশীকরণ হয়ে গেছে, বুঝেছো? এবারে ওর কোনো বিচার বুদ্ধি ছিল না। ও যে 1.5-2 বছর বাদে তুমি যদি সাপোজ জানতে পারো তোমার বউয়ের, ঠাকুর না করুক, আমি এখানে উদাহরণ দিচ্ছি, আমার বহু নিয়ে করো না, আমি বিয়ে টিয়ে করবো না, চাপ নেই। আচ্ছা ঠিক আছে, তো ধরো কেউ স্বাভাবিক কোনো পুরুষ যদি জানতে পারে যে 1.5-2 বছরের মাথায় জানতে পারে তার বউয়ের অনেক স্ত্রী, অনেক স্বামী আর ছিল, এবং তারা তন্ত্র করে এবং প্রত্যেককে মেরে ফেলেছে সে তন্ত্র করে, তাহলে কি সেই মুহূর্তের পর সে আর থাকবে স্বাভাবিক মানুষ হলে? না, ডিভোর্স দেওয়ার চেষ্টা করবো। ডিভোর্সের থেকেও বড় কথা, সেও তখন তান্ত্রিক ধরতে যাবে যে আমার বউকে যেমন করে হোক কন্ট্রোল করুন, ঠিক কি না? কারণ একে এত সহজে ডিভোর্স দেওয়া যাবে না। গেড়ে বসেছে পুরো। হ্যাঁ, গেড়ে বসেছে, যতক্ষণ না সম্পত্তি হাতাবে ও ডিভোর্স দেবেও না, মিউচুয়াল ডিভোর্স তো হবেই না। বিয়ের পর ছোট ছেলে যখন বউ নিয়ে বাড়িতে আসে তখন সবাই বোঝে যে ছেলেকে বউ বশ করেছে, মানুষের আবভাব দেখেই ঘরের লোক বুঝতে পারে। ছেলে তখন তার বাবাকে তার ভাগের বিষয়, সম্পত্তি, এইসব সব বলে যে বাবা আমার ভাগে যা যা আছে সব আমাকে দিয়ে দাও, দাদার ভাগে যা যা আছে দিয়ে দাও। এটা বিয়ের 1 মাসের মাথায় বলেছে। তখন স্বাভাবিক ঘরের লোক বলেছে যে তোর মাথায় তো এতদিন এই ব্যাপারগুলো আসেনি, আজ বিয়ের 1 মাস পরেই তোর মনে হচ্ছে যে ভাগ বাটোয়ারা হেন তেন এই প্রশ্নগুলো আসছে। বাঙালি ছিল নাকি? হ্যাঁ, এরা তো বাঙালি, বোম্বেতে থাকতো তাই তো? হ্যাঁ এরা বাঙালি, বোম্বেতে সুপারভাইজারের কাজ করতো, বললেন না? তো তখন ওর বড় দাদা বলে কি হয়েছে তোর, হঠাৎ করে কেন এরকম মনে হচ্ছে যে আমি তোকে ঠকিয়ে দেবো বা কিছু? হ্যাঁ, বাবা আছে, মা বেঁচে আছে, এখনই তুই ভাগ বাটোয়ারা, না আজ বেঁচে আছে কালকে বেঁচে নাও থাকতে পারে, মানুষের জীবন তো কেউ বলতে পারে না। ছোট ছেলে ডিরেক্ট দাঁড়িয়ে বলছে মানুষের জীবন তো কেউ বলতে পারে না, তো তার থেকে ভালো যে আমাদের ভাগগুলো, এটা তোর জন্যও ভালো, মানে বড় দাদা অনুপমকে বলছে যে এটা তোর জন্যও ভালো, আমরা আমাদের ভবিষ্যৎটা বুঝে নিই। হ্যাঁ, বাবা লিখে দিক যে আমাদের অবর্তমানে, মানে হাজবেন্ড ওয়াইফ বাবা মা মারা যাওয়ার পর আমাদের অবর্তমানে এই ভাগ বাটোয়ারা। ও কিন্তু তখনও আমি বলবো যে লজিক্যালি কথাবার্তা বলেছে, কারণ আমাদের অবর্তমানে তার মানে ও বাবা মাকে এখানে বিচ্যুত করছে না, ঠিক আছে? তোর বাবা একটু টেরা ছিল, যেহেতু বিয়ের 1 মাসের মাথাতেই এরকম কথা বলেছে, ওর বাবা রাজি হয়নি ব্যাপারটাতে। ওর বাবা পরিষ্কার বলে দিয়েছে যে না, এইসব কিছু হবে না, এখনই আমি যতদিন বেঁচে আছি এইসব ভাগ বাটোয়ারা হবে না, আমি তোর মায়ের নামে করে যাব, যদি আমি মারাও যাই তোর মা তাহলে সবকিছু কর, ঠিক আছে? তো এইটা বলার পর, হ্যালো শুনতে পাচ্ছি, বলো। আচ্ছা, কোনো সাউন্ড আসছে না। তো তার বাবা ছেলেকে নিয়ে পরদিন তান্ত্রিকের কাছে যাবে ঠিক করে, মানে এই কৌশিকের বাবা, কারণ ছেলের এরকম বিহেভিয়ার সে অ্যাকসেপ্ট করতে পারেনি। সে ভাবে যে কোনো গন্ডগোল আছে বা বসপস হয়ে আছে, কারণ ওর আদব কায়দায় ধরো কিছু এ বললো তো এসে সেটা নিয়ে ঝগড়া করতে শুরু করে দিত বাড়িতে, মানে ঠিক ভুল বিচার তো পরের কথা, বউ যা বললো সেটা নিয়ে হুম্মি তুম্মি। তখনই ওর বাবা অনেক আগে থেকেই বুঝেছিল, এবং এই জমি জমার ব্যাপারটা বলার পরই আর দেরি না করে পরের দিনই ঠিক করে যে ছেলেকে নিয়ে কোনো একটা ভালো তান্ত্রিককে দেখাতে যাবে, ঠিক আছে? হ্যাঁ, তারপরে তোমার পরদিন সকাল হয়, স্বাভাবিক ব্যাপার, কিন্তু ওই ভদ্রলোকের মানে অনুপমের বাবার পরদিন আর পরদিন হলো না, পরকাল হয়ে গেল। মানে ওই জন্য আমি মাঝখানে গ্যাপ নিয়েছিলাম, কারণ রাতে ঘুমের মধ্যেই ভদ্রলোকের হার্ট অ্যাটাক করে, মানে যেদিন তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়ার ছিল তার আগের দিনই ভদ্রলোক ঝুট ঝামেলা রাত্রিবেলা হলো এই জমি জমা সম্পত্তি নিয়ে, তান্ত্রিকের কাছে যাবে ঠিক করলো, শুলো সবাই নিজের নিজের রুমে। সকালবেলা যখন ওঠাতে আসছে, মানে তার স্ত্রী যখন তাকে ওঠাচ্ছে, দেখে হার্ট অ্যাটাক করে মারা যায়, মানে ডাক্তার এসে বলে যে হি ইজ নো মোর, ঠিক আছে? ওকে, মানে তাদের কাছে এটা অদ্ভুত, মানে যেহেতু আগের দিনই কৌশিক বলেছে যে মানুষের জীবন তো কেউ বলতে পারে না, বলেছে তো এই কথাটা, আজ আছে কাল নাও থাকতে পারে, এইটা কিন্তু অনুপমের বড় দাদাটা ক্যাচ করে, মানে সেই রাতে হয়তো খুব নর্মালি ক্যাজুয়ালি নিয়েছিল, বাট বাবা মারা যাওয়ার পর ওই জায়গাটা ওর খুব হিট করে, বুঝছো?
বাবার বডি নিয়ে যাওয়ার পর যখন ঘরের বইয়ের যে র্যাক, ওই বইয়ের মধ্যে যখন হয় না, আমাদের বাঙালিদের কি হয় বলো তো, কেউ মারা গেলে শ্রাদ্ধ শান্তি হয়ে যাওয়ার পর না ঘর দোর ঝাড়পোছ হয়, দরকারে অনেকে রঙও করে শুদ্ধ করার জন্য। তো এটা যখন হচ্ছিল তখন ওই বাবার যে ঘর, সেই ঘরের বইয়ের র্যাকে বইয়ের মধ্যে একটা কালো কাপড়ের পুতুল পাওয়া যায়, যার বুকে ঠিক হার্টের আমাদের যে জায়গাটা, সেই জায়গায় বড় ছুঁচ ফোটানো অবস্থায় ছিল। সিরিয়াসলি? মরচে পড়া ছুট ছিল, সিরিয়াসলি। এবং মানে ওর বাড়ির লোক প্রত্যেকটার ছবি তুলে তুলে রেখেছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো কারণ আমাকে দেখাতে ওদের সুবিধা হয়েছে, সেজন্য প্রত্যেকটা ছবি তুলে তুলে রেখেছে। পুরো ছুঁচটার মুখটার কাছে মরচে পড়া, এবং হার্টে যে জায়গাটা মানুষের হার্ট থাকে, পুতুলটার ঠিক হার্টে ছুঁচ ফোটানো। এখানে আরো একটা ঘটনা বলি, বেশি দিন না, পরশু দিনের ঘটনা কৌস্তব। একটা ক্লায়েন্ট আসে, কি বলবো, আশা করছি সে শুনছে রেকর্ডিংটা। যাই হোক, একটা ক্লায়েন্ট আসে, পুতুল ছিল, পুতুলের পেটটা ফোলা এবং গলার মধ্যে সুতো বাঁধা, মানে গলার মধ্যে পুরো সুতো বেঁধে রেখেছে। তখন আমাকে বলছে, ম্যাডাম এইগুলো পাওয়া গেছে, এটার মানে বোঝান। আমি ওকে মানেটা বোঝালাম যে এই পুতুলটা হচ্ছেন আপনি, মানে আপনার আধার এটা, ঠিক আছে? এই যে গলায় ফাঁসটা নেওয়া হয়েছে, এটা কিন্তু ধীরে ধীরে আপনাকে সুইসাইড টেন্ডেন্সির দিকে নিয়ে যেত। মানে আপনার মনে বিচার আসতো, মরে যাওয়া উচিত, আর বেঁচে লাভ নেই, আমার জীবনে কিছু ভালো হচ্ছে না, এই করতে করতে আপনি গলায় দড়ি দিয়ে মরতেন। মানে দেখো, এখানে কিন্তু ছুঁচ ফোটানো হয়েছে, কিন্তু ওই পুতুলটার পরশু দিনের যে ঘটনাটা আমি বলছি, সেটার গলাতে দড়ি বাঁধা ছিল। একটা পুতুলের গলায় কেন দড়ি বাঁধা থাকবে? এখানে এত শ্রোতা বন্ধু আছে, কেউ কি আমাকে লজিক দিয়ে বোঝাতে পারে? কমেন্ট করবেন দয়া করে, যে আমাকে যারা যারা আছেন, যারা লজিক মানেন, তাদেরকে বলছি, একটা পুতুল আপনি দোকান থেকে কিনে এনেছেন, ফাইন, লোকের অনেক বড় বয়স পর্যন্ত পুতুলের প্রতি আসক্তি থাকে, কিন্তু তার গলায় ওইভাবে, মানে একটা হিংস্র ভাবে গলাটার মধ্যে একটা সুতো বেঁধে কেন রাখবে, টাইট করে? তো ওনাকে বোঝালাম, উনি তো শুনে মানে আরো প্যানিক হয়ে গেছে, যে আমাকে যেমন করে হোক ম্যাডাম বাঁচান। যাই হোক, ওনাকে আজকে আমি সমস্ত কিছু দিয়ে দিয়েছি, দেখা যাক কালকে কি রিপোর্ট আসে। তো এই ঘটনাটা যখন হয়, তখন অনুপমের মনে তার যে ধারণাটা ছিল পুরো পরিপক্ক হয়ে যায়, বুঝেছো? ওর বউয়ের সাথে আলোচনা করে, বড় বউ কিন্তু খুব ধীর স্থির, খুব ভালো, খুবই ভালো। আমার কাছে এসেও ছিল, তারা হাজবেন্ড ওয়াইফই এসেছিল, ভীষণ ভালো। তো বাবার শ্রাদ্ধ মেটা পর্যন্ত ছোট বউ কিন্তু ঘর বন্ধ করে থেকে যায়। মানে এই যে শ্বশুর মশাই শ্রাদ্ধ হচ্ছে, হব্বিষ্যি রান্না হচ্ছে, এই সবে তো তার ইন্টারেস্ট থাকা দরকার। ইন্টারেস্টের থেকে বড় কথা, নিয়ম পালন করতে হবে তো। ও নাকি কিচ্ছু করে না, এমনকি ছোট ছেলেকেও কিছু করতে দেয় না। মানে যা নিয়ম কানুন বড় ছেলে বড় বউ করেছে। আচ্ছা। তো যখন সমস্ত মানে শ্রাদ্ধ, বাসি শ্রাদ্ধ, নিয়ম ভঙ্গ হয়ে গেল, তার পরের দিনই বলছে যে দাদা, বাবা তো মারা গেল, বিষয় সম্পত্তির কিছুই বোঝা পড়া হলো না, তো এবারে মাকে বল আমাদের নামে সবকিছু করে দিতে। আচ্ছা। তো এটা আরো অকওয়ার্ড, কারণ বাবা মারা গেছে, মানে সবে নিয়ম ভঙ্গ হয়েছে, তখনও তার মাথায় চলছে হিসাব নিকাশের কথা, ঠিক আছে? এইবারে এরা ভীষণ অ্যাগ্রেসিভ হয়ে পড়ে, হাজবেন্ড ওয়াইফ দুজনে, মানে ছোট ছেলে আর ছোট বউ, ঠিক আছে? দুজনে বলে, দেখ তোকে 3 মাস টাইম দিচ্ছি, দাদাকে বলে যায়, তোকে 3 মাস টাইম দিচ্ছি, 3 মাসের মধ্যে যদি আমাদের নামে বা ভাগ বাটোয়ারা আমাদের যা না বুঝিয়ে দিস, তাহলে কিন্তু এর ফল খুব খারাপ হবে। মানে একটা থ্রেটনিং হিসাব, ঠিক আছে? আচ্ছা। এবারে এরা বলে কিন্তু চলে যায়। তখন ও দাদা বলে, তোরা কোথায় যাচ্ছিস, কি করবি? না, আমাদের কথা তোদেরকে ভাবতে হবে না। এই এই পুরো প্রক্রিয়ায় এতগুলো যে কথাবার্তা হেন তেন, ছোট বউ কিন্তু চুপ, মানে পুরোটাই ওকে দিয়ে বলাচ্ছে। ও কিন্তু সবার কাছে ভালো থাকছে, ও নিজের কোন রকম ক্রিয়াকলাপ করছে না, কোনো রাগ, শুধুমাত্র ওই নিয়ম ভঙ্গের পরের দিনই বলেছিল, দাদা আমাদেরকে করে দাও, না হলে কিন্তু আমরা বেরিয়ে যাব। তখন দাদা বলেছিল এত তাড়াতাড়ি তো সম্ভব না, তখন বলেছিল 3 মাস টাইম দিলাম, 3 মাসের মধ্যে যদি আমাদেরকে ফোন করে বা লিগাল নোটিশ না পাঠাস যে সব ব্যবস্থা হয়েছে, তুই তোরটা বুঝে নে, তাহলে কিন্তু এর ফল খারাপ হবে। এটা বলে ওটা বেরিয়ে যায়। বাবা মারা গেছে, বড় ছেলে বড় বউ আর মা ঘরে। মা তো মানে থাকা না থাকার সমতুল্য, কারণ হাজবেন্ড হঠাৎ করে মারা যায়, নিতে পারেননি ব্যাপারটা। মাঝে মধ্যেই উনি মারা যাওয়ার পর, মানে শ্বশুর মানে বাবা মারা যাওয়ার পর, ওনার ওয়াইফ মাঝে মধ্যেই
মৃগী রোগ যেমন হয় অমনি হাত পা কাঁপতো, দাঁত লেগে যেত এবং মানে এপিলেপসি টাইপ হয়ে গেছিল, বুঝলে তো? বুঝতে পারছি। হুম। আর এরা যাওয়ার পর থেকে বড় দাদার যে বাচ্চাটা ছিল সে কিন্তু অসুস্থ হয়ে পড়তে থাকে মাঝে মধ্যেই এবং অসুস্থতা বেড়ে যায়। হুম। হঠাৎ হঠাৎ করে যেন শরীরে বিদ্যুতের শক লাগতো, ছাট, মানে বসে আছে পড়ছে, পড়তে পড়তে ছাট, বুঝলে? এর ভিডিওটা মনে আছে? দিয়েছিলে তুমি? এটা হোয়াটসঅ্যাপে দিও তুমি, কেমন? কারণ সকলেই বলে ছবি চাই, ভিডিও চাই, হ্যান্ড চাই, তো তুমি এটা দিতে পারো, বাট আমার তোমার কাছে রিকোয়েস্ট, মেয়েটার মুখটা খুব বাচ্চা তো, তো মুখটা একটু ইয়ে করে দিও, হ্যাঁ, ব্লার করে দাও, ব্লার করে দিও। হোয়াটসঅ্যাপ তো চ্যানেলে দেবো। হুম, তো শরীরে বিদ্যুতের শক লাগতো যেন মনে হচ্ছে, তো এমন ভাবে ঝটকাটা লাগতো, ওই 5 থেকে 10 মিনিট মেয়েটা হয়ে যাওয়ার পর না যেন ওর শরীরে মনে হতো হালকা, মানে কিছু নেই, বুঝলে? আর মানে তুমি বলছো না আগুনের ঝটকা, মানে আগুনের ঝটকা না, ইলেকট্রনিক বিদ্যুতের হুম। ঝটকা লাগছে, আমার মনে হতো কেউ চড় মারছে, আমি ভিডিওটা দেখে যেটা বুঝেছি। খাট করে শব্দও হয়েছে, দেখেছো? হ্যাঁ, শব্দ হয়েছে, রাইট। এবং কিছুক্ষণ এরকম ছটফট করতে করতে মেয়েটা পুরো নেতিয়ে পড়তো। এই যে চলছিল ব্যাপারটা, এটা ওরা ভাবলো নার্ভের প্রবলেম, মানে বাড়ির লোকেরা ভাবলো নার্ভের প্রবলেম। স্বাভাবিক নিউরো সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেল, নিউরো ডাক্তার দেখালো, সমস্ত কিছু করালো। ডাক্তার বললো দেখুন আপনারা চাইলে ব্যাঙ্গালোর নিয়ে যেতে পারেন, হ্যাঁ ব্যাঙ্গালোরে নার্ভের ভালো এই আছে, ব্যাঙ্গালোর নিয়ে যেতে পারেন, কিন্তু আমার মনে হয় না নার্ভের কোনো মেয়ের সমস্যা আছে। ওরা কিন্তু ব্যাঙ্গালোর নিয়ে গেছিল, ব্যাঙ্গালোরও নিয়ে যায়, ব্যাঙ্গালোরে নিয়ে গিয়ে এই প্রক্রিয়া চলাকালীন ওই মানে অনুপমের মায়ের কিছু গয়না বিক্রি করতে হয় ডাক্তার, মানে ব্যাঙ্গালোর যাওয়া, ফ্লাইটে হেন তেন সমস্ত প্রক্রিয়ায় কিছু গয়না বিক্রি করতে হয়, ভালো কথা। ওখানেও ডাক্তার দেখে বলেন না আপনার মেয়ে শি ইজ টোটালি ফাইন, ওনার কিছু হয়নি, বাট এটা কিন্তু আমাদের আমাদের ডাক্তারি পরীক্ষায় কিছু ধরা পড়ছে না। আমার মনে হয় উনি ট্রমাতে আছে, মানে মেয়েটি কোনো ট্রমা পেয়েছে, ট্রমাতে আছে। বাচ্চা মেয়েটার কথা বলছে, হ্যাঁ ট্রমাতে আছে। ওনাকে একটু হিলিং করান, ওনাকে একটু মেডিটেশন করান, দেখবেন 3 মাসের মধ্যে ভালো হয়ে যাবে। এটা ডাক্তার বলে ছেড়ে দেয়, ব্যাঙ্গালোরের ডাক্তার। আচ্ছা। অনেক ডাক্তার দেখেও যখন কিছু হলো না, তখন জিনিসটা কিন্তু মেডিটেশনে ওরা করায়, ওরা মেডিটেশন করায়, ওরা মেয়েকে যোগাতে ভর্তি করে ওদের কথা মতো, কিন্তু কিছুতেই উপকার হচ্ছিল না। নির্দিষ্ট মঙ্গল, শনি, পূর্ণিমা, অমাবস্যা, এই 4টে দিন, এই 4টে সময় কিন্তু প্রত্যেক সপ্তাহে মঙ্গল, শনি আর মাসের তোমার অমাবস্যা, পূর্ণিমা, এই ঝটকাটা 7 থেকে 8 বার মেয়েটা পেত। আচ্ছা আচ্ছা। এবং মেয়েটার বিহেভিয়ার চেঞ্জ হতে থাকে, বাচ্চা মেয়েটার প্রচন্ড রাগী হয়ে যায়, ঘরে কেউ পুজো করলে সহ্য করতে পারতো না, ঘরে চিৎকার করতো, খাবার দিলে ছুঁড়ে ফেলে দিত, মানে বাচ্চারা যেরকম তোমার চরম লেভেলের অবাধ্য হয়ে গেলে যা যা হয়। পড়াশোনা তো একদম উঠে গেছিল পুরো, স্কুল যেতে চাইতো না, মানে ঠেলে ঠেলে স্কুল পাঠাতো, বাজে অবস্থা। একটা রাত এমন এলো যেদিন মা বাবা এবং মেয়েটা মাঝখানে শুয়ে, ওর বাবা ঘুম ভাঙে, ঘুম ভেঙে দেখে যে মেয়েটা দুলছে, চুল খোলা দুলছে, দুলছে। ওকে যখন পিছন থেকে ডাকে কিরে, তখন ঘুরে ওর বাবাকে দেখে, মানে তাকাই, খুব বড় বড় চোখ করে তাকাই, এবং যেন ওটা ওর বাবা নয় এমনই ভাবে তাকিয়েছিল, এবং হাসলো, মানে মুচকি একটা, বলে ওর বাবা বলছে বদমাইশি একটা হাসি হয় না, যে ভেতরে ভীষণ মানে বদমাইশি চলছে, তো একটা হাসি মুচকি হাসলো, হেসে মাথাটাকে ঘুরিয়ে নিল। এটা গেল একটা দিনের ঘটনা। পরের দিন দেখে ঘরে ও পড়ছিল একা, হঠাৎ করে ওর মা রুমে ঢুকে দেখে ও বইগুলোকে ছিঁড়ে ছিঁড়ে চেবাচ্ছিল, এবং ওই সেম চুল খোলা, পা গুলোকে 2 পা ফাঁক করে বসা, এবং ঘরে ওই বাচ্চারা যেমন হয় না হট প্যান্ট পরে না, ছোট ছোট মেয়েরা বাচ্চারা, হ্যাঁ ওরম প্যান্ট পরে ও বসে পা দুটো ফাঁক করে, মাঝখানে বই, এবং প্রত্যেকটা বইয়ের পাতা টুকরো টুকরো করে চিবাচ্ছে রীতিমতো। ওর মা ওটা দেখে আগে চড় মারে যে তোর কি পড়াশোনার ইচ্ছা নেই, তুই এইভাবে বইগুলো চিল্লি, তুই কোথায় পাবি আর এই বইগুলো। ওর মা কিন্তু একজন মা হয় না, মানে এক বজ্ঞা শাসন করে, যে আমি নিজেও তো মা, আমি যখন বকি একভাবে বকতে থাকি, ওর মা বইগুলোকে কুড়াচ্ছে মেঝে থেকে আর মানে বকে যাচ্ছে। ওর মা কিন্তু তখনও মেয়েকে দেখেনি কি সিচুয়েশন। তারপরে বইগুলো তুলে নেওয়ার পর মেঝে থেকে যখন বিছানায় রাখতে গেছে, তখন দেখে মেয়ে বইগুলো চিবাচ্ছে, মানে পাতাগুলো চিবাচ্ছে। আচ্ছা, তারপর
তখন ওর মা দেখে ঠাটিয়ে চড় মারে যখন, তখন ওর মুখটা দেখতে পায়, চুলে ঢাকা ছিল তো, তখন ওর মুখটা দেখতে পায়, মুখটা দেখে ওর মা আর দাঁড়াবার সাহস হয় না, দৌড়ে ছুটে বেরিয়ে যায় বাইরে, এবং বেরিয়ে গিয়ে ওর বাবাকে সমস্ত ঘটনা বলে। ওর বাবা বলে তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দাও মেয়ের রুমে, ও যেমন আছে ওকে ওই রুমের ভেতর থাকতে দাও, ওকে বেরোতে দেবে না। কি দেখেছিল? ও দেখেছিল যে কাগজগুলো যে চিবাচ্ছে, হুম, আমরা যখন চেবাবো তো ও পুরো হয় না সাট সাট কিছু এলে যেন গিলে নেয়, হুম, 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 হুম। যেন গোগ্রাসে গিলে নিচ্ছে, মানে এক একটা বইয়ের পাতা, মানে একসাথে বোধহয় 7-8টা পাতা উঠছে আর ও গিলছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। চোখ লাল টকটকে বর্ণ, চোখ লাল। ওর মা বলে আমি ওর দিকে তাকাতে পারিনি কারণ ও আমার মেয়েই নয়। হুম, ঠিক আছে, তারপরে ওর মা, এই যে আমাদের রাখি পূর্ণিমার দিন গেল না, হুম, হুম। রাখি পূর্ণিমার দিন ওর মা বাথরুম থেকে বেরোচ্ছে, মানে ওদের একটু ঘরের দুটো বাথরুম আছে, একটা ভেতরে বাইরে বাথরুম, একটা বাইরে বাথরুম, ঠিক আছে, হুম, হুম, হুম। মানে হয় না একটা কমন টয়লেট একটা অ্যাটাচ টয়লেট। হুম, হুম। তো কমন টয়লেট যেটা, সেটা থেকে যখন বেরোচ্ছে ওর মা হুবহু দেখে ওর সামনে ওর মায়ের মতো সেম নাইটি পরে একজন দাঁড়িয়ে আছে। মানে এটা মেয়েটার মা দেখছে? হ্যাঁ, এটা মেয়েটার মা দেখছে, এই রাখি পূর্ণিমায় দেখেছে, এই রাখি পূর্ণিমা। কি দেখেছে? পরিষ্কার ও বাথরুম থেকে জাস্ট বেরিয়েছে, এবারে পা পোষে পা মুছছে, আর সামনেই ওর মা তো মাথাটা নিচু করে আছে ওর মা, আর দেখছে ওর মতনই, মানে ওর মায়ের মতনই একজন নাইটি পরে হুবহু ওর মতো ওর সামনে, যেন তুমি আয়না দেখছো, বুঝেছো? মানে নিজেকে নিজেই দেখতে পাচ্ছে? নিজেকে নিজে পরিষ্কার। ওর মা বলে আমার খুব বেশি মাথাটা তোলার আর সাহস হয়নি দিদি, মানে আমি জানি আমি আমাকেই দেখবো, বুঝেছো? আমি চোখে কি ব্যাপার এটা? বিভৎস, আরে আমার গায়ের রোম খাড়া হয়ে গেছিল যখন ফোনে বলেছিল, মানে সিরিয়াস বলছি, টু বি অনেস্ট, এতগুলো কেস এসছে, এত কিছু এসছে, কিন্তু কোথাও আমি অন্তর থেকে বলছি এই সিন কোনোদিন শুনিনি যে নিজেকে নিজে কেউ দেখেছে। হুম, 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 হুম। আমার একদম ফার্স্ট টাইম, আমি একদম লজ্জিত নই এটা বলতে, কারণ মানুষের এক্সপিরিয়েন্স কোনো না কোনো ফার্স্ট টাইমই হয়, রাইট? এক্স্যাক্টলি। তো আমার এটা ফার্স্ট টাইম যে ও যখন এটা বললো, আমি এটা কি বলছেন, বলছে একদম দিদি আমি এটাই বলছি। এরপর মেয়েটার প্রচন্ড কোমর, হাড়, এইগুলো নিয়ে, মানে যেখানে যেখানে জয়েন্ট, মানে আমি মেয়ে বলতে এখানে বাচ্চা মেয়েটার কথা বলছি না, তার মায়ের কথা বলছি, মানে অনুপমের বইয়ের কথা বলছি। রাখি পূর্ণিমার পরের দিন থেকে বলে যে আমার প্রচন্ড রকম পিঠে, পায়ে, হাঁটুতে, যেখানে যেখানে জয়েন্ট গুলো আছে আমাদের, সেই জয়েন্টে ব্যথা, এবং দুটো পা গোদের মতো ফুলে যায় পরের দিন। রাখি পূর্ণিমা মানে তো 19 তারিখ, মানে আমার বার্থডে দিনই ছিল ওটা। আচ্ছা, তো 19 তারিখ বাদে ওদিন রাখি পূর্ণিমা ছিল, আচ্ছা হবে হয়তো, যাই হোক। হুম। তো দেখ, তার পরের দিনই পা ফা ফুলে গেছে প্রচন্ড রকম, ডাক্তারের কাছে যায়, না সরি ডাক্তারের কাছে যেতে পারেনি, ডাক্তার আসে বাড়িতে, হুম, হুম। ডাক্তার আসে, ডাক্তার চেক আপ করে বলে এই টেস্ট করতে হবে, এক্সরে ফেক্সরে করতে হবে, এক্সরে রিপোর্টও আমাকে দেখিয়েছে ওরা, 3-4টে এক্সরে রিপোর্ট দেখিয়েছে। আমি বললাম দেখুন এগুলো তো আমরা দেখে কিছুই বুঝবো না, যেটা যার ডিপার্টমেন্ট। বলছে আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি, আপনি খালি রোদের সামনে ধরুন। আমি রোদের সামনে এক্সরে রিপোর্টটা ধরেছি, ওরা বুঝিয়ে দিল। বলছে এই যে হাড়গুলো দেখছেন, আমি বললাম হ্যাঁ। বলছে এই যে এখানে আঙ্গুলের ছাপ দেখতে পাচ্ছেন, মানে প্রত্যেকটা হাড়ে একটু একটু করে আঙ্গুলের ছাপ, বলে ডাক্তার বলছে এটা অদ্ভুত একটা ঘটনা, যেটা হাড়ের মধ্যে যেন মাংস, মানে প্রত্যেকটা হাড়ে মাংস জমে আছে। আচ্ছা। এটা কিওরেবল নয়, এটা কিওর হবে না, মানে বলছে যেখানে চলে যান আপনি, চেন্নাই চলে যান, ব্যাঙ্গালোর, যেখানে খুশি, এমনকি আপনি বিদেশেও যদি ক্ষমতা থাকে চলে যান, কিন্তু এটা অদ্ভুত একটা ব্যাপার, যেটা প্রত্যেকটা হাড়ের মাঝখানে মাঝখানে মাংস জমে আছে, তাহলে আপনাকে প্রচুর খরচা করতে হবে, এবং টোটাল ওটি মানে ভালো রকম অপারেশন আছে, বুঝলে তো? তো বলে দিদি আমাকে বলুন, আমি অপারেশন না হয় করলাম, সব করলাম, কিন্তু আমাকে একটা কথা বলুন আপনি, মানে ওর মা আমাকে বলছে যে এক রাতের মধ্যে আমি কি করে এরকম হতে পারি, বুঝছো? মানে ওই নিজেকে নিজে দেখার পর? হ্যাঁ, তারপরে রাতে শুয়েছে, এক তো ভয়ে ভয়েই শুয়েছে, তারপরের দিন থেকে ওর শরীর খারাপ শুরু হয়েছে, ও ডাক্তার দেখিয়েছে, সেই দিনই ডাক্তার দেখিয়ে এনে বাড়িতে দেখিয়েছে, এবং 2-3 দিনের মাথায় হয়তো এক্সরে হয়েছে, তারপরে রিপোর্ট এসছে।
তো এবার বলছে একদিনের মাথায় আমার শরীরে এমন মাংস জমে গেল হাড়ের মধ্যে, এবং ভদ্রমহিলাকে দেখে তোমার মনে হবে না যে সে অসুস্থ। সব থেকে বড় কথা হয় না, রোগা হয়ে যায়, ভোগে। তো আমি ওকে দেখে একদম অসুস্থ বুঝিনি আমি। তো বলছে আমাকে দেখে আপনার সুস্থ মনে হচ্ছে? তাহলে হ্যাঁ। বলছে আমার রিপোর্ট দেখুন এবার। মানে মেয়েটা ভেঙে, হয় না একটা মানুষকে দুমড়ে মুচড়ে দিলে, ও পুরো টোটাল ভেঙে গেছে, কিন্তু ওকে দেখে তোমার মনে হবে না। বলছে এই হচ্ছে এখন আমাদের ঘরের অবস্থা। আমার মেয়ের সেম কেস এখনো চলছে, ঝটকাটাও চলছে, এবং মাঝে মধ্যে মানে উইয়ার্ড বিহেভিয়ার করে যার কোনো উত্তর নেই। পড়াশোনা বন্ধ হয়ে গেছে, একদমই করে না পড়াশোনা, এবং স্কুলে গেলেও স্কুলে দিদিমণিরা রাখে না, প্রত্যেকদিন ডায়েরিতে রিপোর্ট করে পাঠিয়ে দেয় যে আজ এই করেছে, কাল ওই করেছে, পরশু তাকে এমন মেরেছে যে রক্ত বের করে দিয়েছে, বুঝছো? আর গায়ে অদ্ভুত জোর, একা একটা গাড়ি ঠেলে দিতে পারে, একা খাট উঠিয়ে দিতে পারে, বুঝলে? খাট উঠিয়ে দিতে পারে? এক হাতে খাট উঠিয়ে দেয়, মানে ভুলভুলাইয়াতে যেমন যে সিনটা বিদ্যা বালান করেছিল, তার exactly ওয়াইফের এরকম সেরকম, মানে অদ্ভুত একটা বাচ্চা বিহেভিয়ার মেয়ে দেখে অনুপম ঠিক একটা করে যে হাতে ডাক্তার তো অনেক খাট হলো, এবার মানে ওনাকে কোনো বন্ধু বা কেউ বলে যে কোনো তান্ত্রিক বা মানে জ্যোতিষী যাই বলো তাদেরকে দেখাতে। তো ও বম্বেরই একজন তান্ত্রিকের কাছে যায়, তো ওখানে দেখায়, এবং ওখানে ওনারা বলে যে একে পুতুল ক্রিয়া করা হয়েছে, যে পুতুল তোমরা বাবার ক্ষেত্রে পেয়েছো। তো কিছু গণনা করে বলেন উনি যে পুতুল ক্রিয়ার মাধ্যমে তোমার বাবাকে মেরে ফেলা হয়েছে, ঠিক আছে? একে বলা হয় বান মারা। পুতুলটাকে যেমন যেমন কষ্ট দেওয়া হবে, তোমার বাবাও ঠিক তেমন তেমন কষ্ট পেয়ে মারা যাবে, এবং তোমাদের ওপরও ঠিক একই প্রয়োগ চলছে, এবং তার সাথে তোমার মেয়ের ওপর জিন চালান করা হয়েছে, মানে পুতুল ক্রিয়ার সাথে সাথে জিন চালান করে দেওয়া হয়েছে শরীরের মধ্যে, ঠিক আছে? যেহেতু সুলেমানি তন্ত্র করতো, যেটা বললাম। সুলেমানি তন্ত্র করতো, হ্যাঁ। তো ওর বাবা কিন্তু, অনুপম কিন্তু কিছুটা আভাস পেয়েছিল পুতুল দেখে, ঠিক আছে, যে যখন ওর বাবা মারা যায় মনে করো, হ্যাঁ। তো ওরা এসব মানে জানতো বলতে বিশ্বাস করতো না এমনটা নয়, ঠিক আছে? তো ওখানেই মানে ওর বাবা হাউমাউ করে ওখানেই কাঁদতে থাকে। তো বলে যে দেখুন আপনি এসেছেন, কোনো অসুবিধা নেই, আমি আপনার মেয়েকে বাঁচিয়ে দেবো, দিয়ে কিছু তাবিজ কবজ হেন তেন দেয়, জল দেয় খেতে। তো ওরা তারপর দেহ রক্ষার কবচ দেয়। তো কিছুদিন ভালো ছিল, এবং কিন্তু এর কিছুদিনের মধ্যে ঘটে কি বলতো, ওই ভাইয়ের বউ মানে কৌশিক আর কৌশিকের বউ চলে আসে, এবং এসে বলে যে তোরা যেটা করেছিস খুব অন্যায় করেছিস, এতদিন বলছিলাম ভাগ বাটোয়ারা, এবার বলছি যা আছে সব আমাকে দে, আমার নামে করে দে, ঠিক আছে? বা মাকে বল আমার নামে করে দিতে। বড় ভাই বলে টাকা কোথায় পাবো, মেয়ে এবং বউকে চিকিৎসা করাতে অনেক টাকা বেরিয়ে গেছে, এবং যা কিছু গয়না ছিল মায়ের অনেক কিছু বিক্রি হয়ে গেছে। তখন বলে ওইসব আমি কিছু জানি না, আমরা যে গয়না দেখে গেছি সেই গয়নার যা মানে অ্যাপ্রক্স দাম হচ্ছে সেই দাম, এবং জমি জমা যা আছে তুই কিচ্ছু পাবি না, এতদিন ভাগ বাটোয়ারা অনেক হয়ে গেছে গল্প, এবার যা আছে আমার নামেই করতে হবে, এটা পুরো কৌশিক বলে, ঠিক আছে? হুমকি দিয়ে যায় যে 6 মাস অপেক্ষার পর, মানে 6 মাস অপেক্ষা করবে যে তুই আমাকে লিগাল নোটিশ দিচ্ছিস কিনা বা আমার নামে করছিস কিনা। 6 মাস না হলে তারপরে সে কোর্টে যাবে এবং যা করার করে নেবে। আর বউ যে ছিল মানে কৌশিকের ওই বজ্জাত বউ, সে হুমকি দেয় যে সবাইকে দেখে নেবে। এই রাগটা কেন হলো এবার তুমি কি বুঝতে পারছো? কারণ ওদের ওপর তো পুরো ক্রিয়া হয়ে যাচ্ছিল বারবার, প্রত্যেক সপ্তাহে শুক্রবার করে ক্রিয়া করতো। এরা যখন বম্বের ওই তান্ত্রিককে দেখিয়ে প্রোটেকশন নিয়েছে, তখন আর কোনো ক্রিয়াটা কার্যকর হচ্ছে না, ঠিক আছে? ওকে ওকে। তখন এরা বুঝতে পারে বা ওর বউ বুঝতে পারে যে এরা প্রোটেকশন নিয়েছে, সেই রাগে বলে যায় যে এরা প্রত্যেককে দেখে নেবে। আর কৌশিক পুরোপুরি বশীভূত হয়ে গেছে। কৌশিককে নিজের কোনো বুদ্ধি, ওকে তালা বন্ধ করে রাখা হয়েছিল, মানে বুদ্ধি, ওর বুদ্ধিকে পুরো, যেটা হয় কি ওইটাই বলতে যাচ্ছি, স্তম্ভন করে রেখে দিয়েছিল। এবার ওরা যেই চলে গেল, অনুপমের বউ সিঁড়ি থেকে নামতে গিয়ে পড়ে গিয়ে এক সাইড প্যারালাইসিস হয়ে গেল। মানে ওরা বেরিয়ে যাওয়ার পরই, মানে খুব বেশি হলে 8 থেকে 1 ঘন্টার ভেতর। এরপর ওই দাদা বৌদির ঘরে খাটে, মানে দাদা বৌদি মানে অনুপম আর ওর মানে অনুপমের বউ যে রুমটাতে থাকতো, সেই রুমে খাটের তলা থেকে একটা পুতুল পাওয়া গেল। এই পুতুলটা কিন্তু সাদা কাপড়ে মোড়া ছিল, মানে পুতুলের মুখ ছিল এবং তাকে সাদা কাপড় পরানো ছিল, নারী পুতুল, মেয়ে ছেলে পুতুল, এবং তারও শরীরে
একটা দিকের এক লাইন বরাবর 8খানা আলপিন মেদানো ছিল। মানে যেদিন মেয়েটা বাড়িতে হুমকি দিতে এসেছিল সেদিন পুতুলটাকে ফেলে দিয়ে গেছিল, ঠিক আছে? এবং ক্রিয়া আগেই করা ছিল। 8খানা আলপিন একটা সাইডে যেহেতু পিন ফুটিয়ে রেখেছিল, তাই ওর বউয়ের এক সাইড পড়ে যায়। আচ্ছা আচ্ছা। এরা কি করে, ওই পুতুলটাকে, সব থেকে বড় ভুল যেটা অনুপম এখানে করেছিল, খাটের তলা থেকে পুতুলটাকে বের করে বাইরে নিয়ে গিয়ে আগুনে পুড়িয়ে দেয়। এ বাবা। কারোর কোনো তান্ত্রিক বলো বা কোনো পরামর্শ না নিয়ে, মানে এটা একটা তাহলে কি এটা বলবো, তো মানে যার পুতুল তার উপর তো বাজে এফেক্ট পড়েছে। এটা তো বোঝেনি, শোনো না এরপর। এবং সেই দিন রাত্রেই ওই অনুপম এবং ওর বউ যে ঘরে শুতো, সেই ঘরে শর্ট সার্কিট হয়ে আগুন লাগে, ঠিক আছে? আচ্ছা। অনুপমের বউকে বাঁচানো গেলেও তার 40% বার্ন হয়ে যায়। এ বাবা। 40% মানে এটা কবে হয়েছে পূর্ণিমাদি? এগুলো তোমার আমি খুব রিসেন্ট ঘটনা বলছি, কারণ আমি তো বললাম রাখি পূর্ণিমার মানে তোমার সাথে দেখা করার আগেই কি মানে এগুলো হয়ে গেছে, এগুলো হয়ে গেছে, একদম একদম। না হলে ভাবো না, বম্বে থেকে কেউ কলকাতায় কেন মানে যোগাযোগ করবে না? তা আসছি আমি ব্যাপারটাতে। প্রায় কিছুদিন হসপিটালে থাকার পর বাড়ি আসে ওর বউ, কিন্তু ডাক্তার বলে দেখুন এর 1/2% বার্ন হয়ে গেছে, তো কিছু করার নেই। এর মধ্যে ওর ভাই মানে ওই কৌশিক এর মধ্যে বাড়ি আসে। লোক ভাবে বাড়ি আসে কেন, যে বৌদির এরকম শুনেছে হয়তো দেখতে এসছে, কিন্তু সেটা না করে ও বাড়িতে এসে একটাই কথা বলে, দেখ আমার বউ কিন্তু 6 মাসের তোকে টাইম দিয়েছে, 6 মাসের মধ্যে কিছু না হলে কিন্তু এর কি খারাপ অবস্থা দেখছিস, এর থেকেও আরো বড় খারাপ অবস্থা তোদের হয়ে যাবে, ঠিক আছে? তো ওদেরকে রিকোয়েস্ট করছি তোরা দয়া করে আমাদের নামে সব করে দে। যদি কারোর কিছু ক্ষমতা থাকে করার করে নে, কিন্তু কিচ্ছু করে উঠতে পারবি না, এইভাবে একের পর এক সব পড়বি, দয়া করে আমাদের নামে করে দে, এটা বলে কৌশিক চলে যায়। এরপর সেদিন রাতে ভয়ঙ্কর জাদুটোনা করে মা, দাদা ও বৌদির ছেলের ওপর, ওই বউ, ঠিক আছে? নতুন করে পুতুল ক্রিয়া করে পুতুলগুলো বাড়ির উঠোনে ডেড বডির মতো সাজিয়ে রেখে ভোরবেলা চলে যায় ওর বউ। এবার আর কোনো হঠকারী সিদ্ধান্ত অনুপম নেয়নি, মানে আগে যে পুড়িয়ে দিয়েছিল ওই রকম কোনো হঠকারী সিদ্ধান্ত না নিয়ে কি করে, একটা তিরপল দিয়ে ওই পুতুলগুলোকে চাপা দিয়ে সোজা তান্ত্রিকের কাছে, ওই যে বম্বে তান্ত্রিক ছিল তার কাছে যায়, ঠিক আছে? ওর তান্ত্রিক সমস্ত ঘটনা শুনে বলে দেখুন ये चीज मेरे हाथ से बाहर है, अब मेरे हाथ से बाहर है, ঠিক আছে? এবারে আমার কিছু আর করার নেই, কারণ আমি ভেবেছিলাম আপনার মেয়েকে প্রোটেকশন দিয়ে দিলে ভালো হবে, বাট ওই কবজ আমার নষ্ট হয়ে গেছে, আচ্ছা। আমি আর কিছু করতে পারবো না, মানে পুরো হাত তুলে দেয়। হিন্দিতে বলে যে আমি আর কি, তখন অনুপম পায়ে হাতে ধরে বলে যে দয়া করুন কিছু তো মানে উপায়। বলছে না আমার পক্ষে করা সম্ভব না, বলছে কেউ আছে এমন কারোর খোঁজ দিন। বলছে আমার পরিচিত কেউ নেই যারা মানে এই অবস্থা থেকে বাঁচাতে পারবে, আমার পরিচিত কেউ নেই, কারণ এখানে মুসলিম তান্ত্রিকের ক্রিয়া বৈদিক পদ্ধতিতে কাটা যেতে পারে, ঠিক আছে? কাটা যেতে পারে না কাটা যেতে পারে। একটা আমি সাধারণ উদাহরণ দিই, আমাদের গঙ্গা জল তুমি কোনো মাজারে নিয়ে যদি ঢোকো না, ওরা ঢুকতে দেবে না। আচ্ছা। মাজার ধ্বংস হয়ে যাবে একটু গঙ্গা জলের ছিটে পড়লে। মানে এটা কেন বলছো? ওদের মাজার ধ্বংস হয়ে যাবে, মানে ওদের তুমি কিছু করতে হয় না, এখানে জাস্ট গঙ্গা জল বোতলে ভরে তুমি ব্যাগে নিয়ে যাও, ওরা যদি ভাইব্রেশন পেয়ে যায় ওরা একটাই কথা বলবে, ব্যাগের ভেতর যেটা আছে ওটাকে বাইরে রেখে ঢুকুন, কোনো মাজারে গঙ্গা জল নিয়ে ঢুকতে দেবে না। মানে তুমি এটা মানে করেছো কখনো? বা অবভিয়াসলি, এবং জানি এটা, মানে আমি থেকে আমার গুরুদেব বহুবার করেছেন মানে পরীক্ষা করার জন্য। তো ওরা কিন্তু ক্ষমতা নেই তা নয়, ওরা কিন্তু বুঝেই বলে যেটা ব্যাগে আছে ওটা বাইরে রেখে আসুন, এক ফোঁটা পড়ে গেলে ওদের মাজার ধ্বংস হয়ে যায়। তো এই কারণে আমাদের সাথে ওদের ক্রিয়ার এই জায়গাটাতে ক্ল্যাশ, কিছু দ্রব্যের ক্ল্যাশ হয়, বুঝেছো? কিছু দ্রব্য যেগুলো ওরা ব্যবহার করে সেগুলো ওদের জন্য বেটার, বাট আমাদের জন্য সেগুলো ঠিক না, আবার আমরা যেগুলো ব্যবহার করি সেটা ওদের জন্য ঠিক না, এইখানেই তফাৎটা, আর কিছু না। তো বলে যে আমি দিতে পারবো না। এইবারে তো অনুপম বাড়ি চলে আসে, বাড়ি এসে খুবই শোচনীয় অবস্থা। এর মধ্যে মেয়েকে দেখতে কলকাতা থেকে ওর মা বাবা মানে অনুপমের শ্বশুর শাশুড়ি বম্বেতে যায়, ঠিক আছে, মেয়ের এই অবস্থা শুনে।
হুম পুড়ে গেছে হেন তেন এইসব। তো এইবারে অনুপম ভেঙে বলে যে দেখুন আমার ছোট ভাইয়ের বউ এইসব ক্রিয়া টিয়া করে শুনেছি, তো আপনাদের ওইদিকে কারো পরিচিত কেউ আছে? তখন ওরা এক কথায় বলে যে হ্যাঁ পরিচিত তো আছে একজন, তবে তোমরা কি যেতে পারবে? তখন বলে হ্যাঁ যেমন করে হোক আমরা যাব, কিন্তু আপনি যেমন করে হোক খোঁজ দিন কে আছে। তখন নাকি শুনি যে ওনার শাশুড়ি মা বহু বছর আগে আহ আমার হাজবেন্ডের কাছে কাজ করিয়েছিলেন, উপকার পেয়েছিলেন, সেই কারণে আমাদের নাম নেয়। ঠিক আছে, তো আমার কাছে আসে কারণ তোমার তখন তোমার দাদা ছিল না, মানে এ ছিল না, তখন তোমার দাদা ছিল না, আমি অ্যাটেন্ড করি। আমি অ্যাটেন্ড করার পর ওনাকে এমন কিছু কথা বলি যেগুলো শুনে অনুপম হাঁ হয়ে যায়, বলে আপনি জানলেন কি করে? আমি বলি যে দেখুন আমি নিজে বোঝাতে পারবো না যে আমি জানলাম কি করে, কারণ আমাদের কাছে কিছু ইনটিউশন বা কিছু ভাইব আছে যেটা তৎক্ষণাৎ আসে এবং চলে যায়, এবং সেই মুহূর্তে যেটা এলো বললাম, আপনি বললেন হ্যাঁ, বুঝছো? এটা কিন্তু বাস্তব সত্যি আমরা বলতে পারবো না যে কেন আসে, মানে এটা ভাইবটা দেওয়া হয়, ঠাকুরই দেয় বোধহয়। মানে এটা বোধহয় তোমার অ্যাস্ট্রোলজি থেকে কমপ্লিটলি ডিফারেন্ট, তাই না? অবশ্যই পুরোটাই ডিফারেন্ট। এই ইনটিউশনটা আমি নিজেও বোঝাতে পারি না, নিজেকেই বোঝাতে পারি না যে ভাই আমি সত্যি তো বললাম, কিন্তু আমি তো কিছু ভেবে বলিনি, কেন বললাম? যেমন একজনকে বলেছিলাম আপনার বাড়ির আশেপাশে কাঁঠাল গাছ আছে, আপনার ঠিক রুমের বাইরেটায় কাঁঠাল গাছ আছে না? হ্যাঁ আছে। একজনকে বলেছিলাম আপনার বাড়িতে প্রচুর লোটে মাছ রান্না হয়, বললো আপনি কি করে জানলেন? পরশুই লোটে মাছ রান্না হয়েছে। আর জানো তো ঠিক লোটে মাছ রান্না হয় আর ওই গন্ধেই ওর অপোজিটে প্রেত আছে, ওটাতে অ্যাট্রাক্ট হয়। তো উনি বললেন একদম ঠিক বলেছেন, আমার বাড়িতে প্রচুর পরিমাণে লোটে মাছ রান্না হয়। তো এইগুলো যে তৎক্ষণাৎ বলি না, আমি নিজেও জানি না, আমার মুখ দিয়ে যেন কেউ বলায়। ঠিক আছে, তুমি মুনাইজুনাইয়ের ঘটনাটা শুনবে, ওখানে আমি পুকুরের কথা বলেছিলাম একটা, আমি জানি না শুনেছো না ওই পার্টিকুলার পোর্শনটা। আচ্ছা তুমি মনে আছে, তুমি, আমি একটা জায়গায় শুনেছি তুমি বলেছিলে আয়না ব্যবহার না করতে, তখনও বললো তুমি কি করে জানলে আমি আয়নার কাছে দাঁড়িয়ে আছি? মনে আছে? তো এগুলো বোঝানো যায় না, বোঝানো যাবে না, এক্স্যাক্টলি। তো এই মুহূর্তে কথা ওইটা বোঝানো, যাই হোক। তো আমি বললাম, তো উনি বললেন যে আপনি কি করে জানলেন ম্যাডাম? তখন বলছে আপনি ভগবান হেন তেন। দেখুন আমি ওইসব ভগবান কিছু না, এত আমাকে মাথায় চড়াবেন না। আগে আমি আপনার সমাধান করতে পারি, তারপর আপনি বলবেন যে হ্যাঁ আমি কিছু করেছি। এখন আমি জিরো, ঠিক তো? আমি যতক্ষণ না আপনাকে রিলিফ করতে পারছি, আপনি আমাকে ভগবানের আসনে বসাতে হয় না। যাই হোক, তো প্রচন্ড বিধ্বস্ত অবস্থায় ছিল, শারীরিক ভাবে বলো মানসিক ভাবে বলো। চেম্বারে যে কথা বলছে, এবং ওনাদের দাবি ছিল ওনারা যেদিন আসবেন যেন অন্য কোনো ক্লায়েন্টকে ডাকা না হয়, ওরা একা থাকতে চাই, দরকারে ওরা ডবল ভিজিট দেবে, কিন্তু যেন অন্য কেউ না থাকে। আমি বললাম না, ডবল ভিজিট দিতে হয় না, কোনো ব্যাপার না, আপনি বলেছেন যখন এত দূর থেকে আসছেন, আমি অন্য কোনো ক্লায়েন্ট রাখবো না, ঠিক আছে? এইবারে এই ভদ্রলোক বলছে জানেন আমার বউ পড়ে যাওয়ার পরে, মানে প্যারালাইসিস হয়ে যাওয়ার পর আমি কিছু স্বপ্ন দেখতে পাই। কি স্বপ্ন? না কখনো দেখছি আমার বউয়ের ডেড বডি, কখনো দেখছি আমার মেয়ের ডেড বডি, যে আমি মানে শ্মশানে গিয়ে সৎকার করে আসছি, মুখাগ্নি করছি, কখনো আমার মায়ের ডেড বডি, মানে এই স্বপ্ন আসে খালি ভদ্রলোকের, বুঝলে তো? তাহলে দেখুন এগুলো খুব স্বাভাবিক, কারণ এগুলো আপনার ভবিষ্যতে ঘটতে চলেছে বা ঘটবে, এই কারণে। হ্যাঁ ঘটতে চলেছে, এক্স্যাক্টলি। মানে ও তো পুতুলগুলোকে ক্রিয়া করে বাড়ির উঠোনে ফেলে দিয়ে গেছিল, তার মানে তো প্রত্যেক পুতুলকেই ক্রিয়া করে রাখা আছে, যেটা ও তিরপল চাপা দিয়ে এসেছে। তা তো মারার ক্রিয়াই করা হয়েছে। মারাত্মক ঘটনা কিন্তু। তারপর তো ওরা, আমরা বললাম দেখুন কিভাবে কাজ করবেন, বললো আমি কাজ পরে করব, যা খরচা হয় হোক, আপনি আগে বম্বে চলুন। আমি বম্বে যেতে গেলে তো ধরো ইমিডিয়েট যদি যেতে হয় তাহলে তোমাকে ফ্লাইটে যেতে হবে, ঠিক আছে? ওরা বললো ওটা আপনি ভাববেন না, আমি টিকিট ফিকিট সব করে নিচ্ছি, আমি 1-2 দিন কলকাতায় হোটেলে থাকবো। হোটেলে এই কারণে বলছে কারণ ওর শ্বশুর বাড়ির খুব ন্যারো স্পেস, ও মানে অ্যাডজাস্ট করতে পারে না, ঠিক আছে? তো বললো আমি হোটেলে কমফোর্টেবলি থাকবো, আর আমি এখানে বয়স্ক শ্বশুর শাশুড়িকে বেশি ইনভলভ করতে চাইছি না, কারণ ওনারাও বয়স হয়েছে ওদের। হ্যালো, খুব ভালো ডিসিশন, ঠিক আছে তাহলে চলুন না, আপনাকে যেতেই হবে, আমি পুতুলগুলো তিরপল চাপা দিয়ে এসেছি, কি করব আমি জানি না, আপনাকে যেতে হবে। আমাদের দিন ঠিক হলো, আমরা গেলাম। এবার ওখানে যাওয়ার পরে জাস্ট ঘরে ঢুকেছি, আমি আর তোমার দাদা ঘরে ঢুকেছি। ঘরে ঢুকেই খালি পায়ে যা ভাইব পাওয়ার পেয়ে গেছি,
মানে পুরো বাড়িটাকে ধ্বংস করে দিয়েছিল। একটা সুন্দর বাড়িকে তন্ত্র করে করে জিন চালান করে করে ধ্বংস করে দিয়েছিল মেয়েটা, বুঝেছো? তুমি দাঁড়াবে না কৌস্তব খালি পায়ে, মনে হবে মাটিটা যেন তোমাকে নিতে চাইছে না, অ্যাকসেপ্ট করছে না, মাটিটা সরে যাবে পায়ের তলা থেকে। মানে আমার মনে হচ্ছে যেন মাটিটা সরছে, বুঝলে? হুম 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 প্রথমে গেলাম ওদের উঠোনে, পুতুলগুলোকে দেখলাম। পুতুলগুলোকে দেখার পর আমাদের যতই হোক ওরা মুসলিম তন্ত্রক্রিয়া করেছিল তো সুলেমানি, তো সেই কারণে আমাদের ধ্বংস করতে বেশিক্ষণ টাইম লাগলো না। ওখানে গিয়ে প্রথমে তিরপলটা সরালাম আমরা নিজেরাই, সরিয়ে পুতুলগুলোকে দেখলাম ভালো করে আগে। দেখার পর বললাম উঠানে অনুপমকে বললাম আগুন জ্বালাও, যেমন আছে ইট দিয়ে আগুন জ্বালাও। আগুন জ্বালালো। আগুনে গিয়ে ওই 4টে পুতুলকে চুলের শুধু জাস্ট চুলে 2টো আঙুল টাচ করলাম। আগে কিন্তু পুতুলগুলোকে নিউট্রাল করে দিয়েছিলাম, এক বিশেষ প্রকার জল আছে আমাদের, ওই জলটাকে পুতুল 4টেতে ছড়িয়ে দিয়ে পুতুলগুলোকে যে অ্যাক্টিভ ছিল ওটাকে নিউট্রাল করে দিলাম, ঠিক আছে? তারপর পুতুলগুলোকে ওই যে আগুন জ্বালানো হয়েছিল ওখানে গিয়ে পুড়িয়ে দিলাম। যখন পুড়ছে না, লোক বিশ্বাস করবে কিনা জানি না, আমার সামনে ঘটা 4টে কালো ধোঁয়ার মতো কুণ্ডলি পাক খেতে খেতে উপরের দিকে 4টে ছায়া মূর্তি উঠে গেল এবং উঠিয়ে গিয়ে আকাশে মিলিয়ে গেল। মানে তুমি পরিষ্কার বুঝতে পারবে একটা অবয়ব, 4টে অবয়ব, বুঝলে? হুম তখন ওদেরকে বললাম আপনি দেখলেন যেটা আমরা দেখলাম? অনুপম বলল পরিষ্কার দেখতে পেয়েছি দিদিভাই। আলাম দেখুন এই পুতুলকে পোড়ালে কি এইভাবে কোনো অবয়ব উঠতে পারে? লজিক আছে? বললো না আমার কাছে তো নেই। আলাম এই পুতুলগুলোর মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করে জিন চালান করা হয়েছিল। যখনই আমি নিউট্রাল করে পুড়িয়ে দিলাম পুতুলগুলো জড় পদার্থ হয়ে গেল। এতদিন কিন্তু ওরা জীবন্ত ছিল, জড় পদার্থ হয়ে গিয়ে পুড়লো, আর যে জীবনগুলো মানে জিনগুলো তারা কিন্তু ওপর দিকে উঠে বেরিয়ে গেল। তখন অনুপম ভাবলো বোধহয় বিপদ মুক্ত হয়ে গেল, ঝামেলা চুকে গেল, এবার সব ঠিক হয়ে যাবে, বুঝলে? হ্যালো হ্যালো আমি শুনছি, বলো 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 বলো। কিন্তু আমার না এবং আমার বরের দুজনেরই মনে হচ্ছিল এখনো কিছু আছে, এত সহজে মেটার জিনিস নয়। হুম ওদেরকে কিছু কবজ আর তন্ত্রোক্ত কিছু ঔষধ আছে আমাদের, সেগুলো দিয়ে ব্যবহার বুঝিয়ে দিয়ে চলে এলাম আমরা, ঠিক আছে? হুম এবং আমাদের ধারণাটাই একদম ঠিক। 1 সপ্তাহের মধ্যে ছেলেটা অনুপম ফোন করলো, বলছে প্রচুর সমস্যা হচ্ছে, আপনি কি করে গেলেন, এতে সমস্যা আরো বেড়ে গেছে। আমি তো শুনে মানে ভীষণ খারাপ লাগে এরকম কথা শুনলে, মানুষ না বুঝে যখন বলে না মানেটা কি করে এলো, বলতে বলে না সমস্যা এতই বেড়ে গেছে, নতুন করে কেউ অসুস্থ হয়নি, বরং ওর বউ একটু সুস্থতার দিকে, কিন্তু ভৌতিক উপদ্রব ভীষণ বেড়ে গেছে। ভৌতিক উপদ্রব? হ্যাঁ, ভূত উপদ্রব বেড়ে গেছে। যেমন হয় না, ধরো আয়নায় মুখ দেখলে পেছনে দেখলে কেউ দাঁড়িয়ে আছে, হুম এরম টাইপের জিনিসগুলো ঘটছিল, আয়নাতে ঘটছিল। এমনকি তোমার খাবারের স্বাদ চলে গেছিল, যা হয় নর্মাল, খাবার রান্না হচ্ছে কোনো স্বাদ ছিল না, একদিনের রান্না বাসি হয়ে গন্ধ বেরোচ্ছিল। তারপরে তোমার বাথরুমে গেছে, পুরো মনে হচ্ছে কালো একটা মূর্তি যেন দাঁড়িয়ে আছে, পরিষ্কার দেখেছে একদম একটা কালো মূর্তি, হুবহু অনুপমের যে হাইট সেই হাইটে একজন মূর্তি দাঁড়িয়ে আছে, বাথরুমে ঢুকেই দেখেছে, ঠিক আছে? হুম তো আমরা বললাম দেখুন আপনাদেরকে বলে আসিনি কারণ আপনারা ভয় পাবেন, আমরা কিন্তু জানতাম এটা নিষ্পত্তি হয়নি, ঠিক আছে? এটা নিষ্পত্তি হয়নি, আপনাদেরকে প্রোটেকশন দিয়ে এসেছিলাম, এই জন্য ডিরেক্টলি আপনাদের কোনো ক্ষতি করতে পারেনি এবং আপনারা সুস্থতার দিকে আছেন। কিন্তু যে জিনগুলো চলে গেল, আপনার কি মনে হলো তারা চলে গেল বা তাদেরকে আর পাঠানো হবে না? পাঠাচ্ছে তো আপনার ভাইয়ের বউ ক্রিয়া করে। এবার এদিকে এরা যত সাকসেস হচ্ছে ওদিকে ওর জেদ তত বাড়ছে, বুঝছো? হুম এবার আমি এখানে বসে কিছু আমাদের নিয়ম আছে, ওই নিয়মের মাধ্যমে গণনা করলাম যে এই সমস্যার শিকড় কোথায় হতে পারে, বোঝার চেষ্টা করলাম। তখন বললাম অনুপমকে যে তুমি এক কাজ করো, বাড়ির প্রত্যেকটা রুমে এবং যতগুলো রুমের আনাচে কানাচে, এমনকি বাথরুম, এমনকি উঠোন যেখানে যা আছে সব জায়গায় পাতিলেবু রাখো, ঠিক আছে? ওদের দোতলা বাড়ি ছিল, তো দোতলা বাড়ি থেকে উঠোন থেকে সমস্ত জায়গায় পাতিলেবু রাখা হলো এবং বললাম 24 ঘন্টার জন্য রাখো। সেদিন রাতে বাড়িতে ভয়ানক উপদ্রব হয়েছিল কৌস্তব, ওদের কথা মতো ওর মেয়ে উল্টো ঝুলছিল, একদম উল্টো ঝুলছিল, পাকাতে, পাখার ওপরে পা ছিল, নিচে মাথা ছিল। ওকে
উল্টো ঝুলছিল, তাকে নামানো হয়, নামানোর পরেই সে সেন্সলেস হয়ে যায়, কোনো সেন্স ছিল না। সেই রাতে কেউ ঘুমোতে পারেনি লেবু রাখার পর। পরদিন বললাম যে ভিডিও কল করতে, বললাম অনুপমকে যে ভিডিও কল করে দেখান এবং আপনি নিজেও দেখুন যে কোন জায়গার লেবুটা ভালো আছে এবং মানে ইনট্যাক্ট আছে আর কোন জায়গার লেবুটা খারাপ হয়ে গেছে। তখন সব লেবু দেখার পর অনুপম একটা লেবু বললো, দিদি খারাপ ছেড়ে দিন, একটা লেবু গলে পচে গেছে। আচ্ছা আচ্ছা। হুম। তখন বলছে কালকে আমি তাজা সবুজ লেবু রেখেছিলাম, এক রাতে কখনো কি গোস্ত পচে গলে যেতে পারে একটা লেবু? না না। এবং কোনো বদ্ধ জায়গায় ছিল না, ওপেন ছিল, ওপেন। আচ্ছা আচ্ছা। তখন অনুপমকে বললাম আমরা জায়গা পেয়ে গেছি। কোথায় এটা? না অনুপম বললো বাড়ির পিছনে একটা স্টোর রুম আছে যেখানে অপ্রয়োজনীয় জিনিসপত্র ড্যাম করে রাখা হয়, তো সেই জায়গাটাতে লেবুটা পচে গলে গেছে। আমরা বললাম ঠিক ওই জায়গাটাতেই তার মানে গন্ডগোল আছে। আমি ওকে একটা মন্ত্র দিলাম, বললাম শরীর বন্ধন করো। ও মন্ত্রটা করলো, শরীর বন্ধন করলো এবং ওকে একটা জলের স্প্রে, মানে ওকে বললাম না আমি কিছু জিনিস দিয়ে এসেছিলাম, বললাম না, হুম। তো ওকে বললাম আমি একটা জল যে দিয়ে এসেছি ওটা একটা স্প্রেয়ারে ভরো, গাছে যে স্প্রে করে ওই স্প্রেয়ারে ভরে ওই স্টোর রুমটাই তুমি স্প্রে করতে শুরু করো। হুম। স্প্রে করছে, স্প্রে করতে করতে বললাম কালকের মধ্যেই তুমি যত আজে বাজে জিনিস ওই স্টোর রুমে আছে সব খালি করে লোককে দিয়ে দাও, কোনো টাকা নেবে না, কাবাড়িওয়ালাকে জিনিস দিয়ে কখনো টাকা নিতে নেই, ঠিক আছে? এটা কেন মনে হচ্ছে? শনি খারাপ হয়। আচ্ছা আচ্ছা। লোহার জিনিস যারা বিক্রি করে তারা নিজেদের অজান্তে নিজের শনিকে খারাপ করে ফেলে। তাহলে এত যে বিজনেস করে লোকজন, লোহার বিজনেস যাদের রয়েছে, লোহার বিজনেস করছে করুক, তাদের বিজনেস আটকাবার দরকার নেই, আপনি লোহার জিনিসগুলো দিয়ে দিন, তার বদলে পয়সা নেবেন না। আমি কি বলছি? মানে ধরো মানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট নয়, বাট ধরো যেগুলো বিনা পয়সাতেও দেওয়া যায় সেইগুলোর কথা বলছো কি? না, যেগুলোর পয়সা পাওয়াও যায়। ধরো আমার একটা লোহার খাট আছে, আছে তো, খাটটা আমি আর ব্যবহার করব না বা কেউ আমার কিনছেও না, মরছে পড়ে গেছে, এটা কি করব? আমি টিনওয়ালা লোহা ভাঙা যারা আছে তাদেরকে দেবো। কিন্তু অন্যান্য লোকেরা কি করবে, ওটাকে দিয়ে যা ওজন হচ্ছে তার পরিবর্তে পয়সা নেবে, রাইট? কিন্তু আমি নেব না, আমি দেবো কিন্তু আমি নেব না, এবং আমি সত্যিই নিই না। আমার যতই জিনিস থাকুক আমি দিয়ে দিই, আমি নিই না। যখনই তুমি ওর পরিবর্তে কিছু নিয়ে নেবে তার মানে তুমি ওটা দান করলে না, তুমি তার পরিবর্তে কিছু নিলে, এতে তুমি তোমার নিজের অজান্তেই শনিকে খারাপ করে দিলে। আর লোহা টিন ভাঙা কখনোই শনিবার দিন দেবেন না আচ্ছা আচ্ছা আচ্ছা। কাউকে। তারপর কি হলো? তো বললাম যে তুমি দিয়ে দাও, এর বদলে কোনো টাকা নেবে না। বললো আচ্ছা ঠিক আছে। যা যা প্রচুর জিনিস ছিল, প্রচুর জিনিস পুরো খালি করে দেওয়া হলো। খালি করে দেওয়ার পর যখন আবার স্প্রে করছে ওই খালি ঘরটাতে ভালোভাবে, তখন দরজা খুলে খোঁজাখুঁজি করতে, আনাচে কানাচে খোঁজাখুঁজি করতে করতে অনুপম বলছে দিদি একটা জিনিস পেয়েছি, ভিডিও করে পাঠাবো? বললাম হ্যাঁ পাঠাও। ভিডিও করে পাঠালো। কি ছিল না, আটার তৈরি বিভৎস চেহারার একটা পেট মোটা পুতুল বেরোলো। আচ্ছা আচ্ছা। মানে পেটটা ফুলে আছে, বুঝলে? যার বডিতে পুরো মানে বড়, এই পুতুলটা কিন্তু একটু বড় সাইজের, যার বডিতে নানা ভাবে আঘাত করা এবং বডি টেম্পার্ড করা, যেখানে শুকিয়ে কালচে হয়ে যাওয়া রক্তের চিহ্ন আছে। মানে পুতুলটার ওপরে নিজের আঙ্গুল কেটে হোক বা যে কোনো স্থান কেটে হোক রক্ত দেওয়া হয়েছে, যে রক্তটা পুতুলটার গায়ে জমাট বেঁধেছিল এবং কালচে বর্ণ ধারণ করেছিল। এবং ওই পুতুলটার বুকের মধ্যে লাল রঙে আঁকা হার্টের মাঝখানে একটা 6 ইঞ্চি লম্বা হাড়ের টুকরো বেঁধানো ছিল। মানে আমাদের যে হার্টের জায়গা ওখানটাতে লাভ সাইন করে তার মাঝখানে বড় মানে ভাবে বেশ 6 ইঞ্চি মানে বুঝতে পারছো, লম্বা হাড়ের টুকরো বেঁধানো ছিল। পুতুলটা ওখান থেকে বের করতেই ওই ঘরের জিনিসপত্র ছোড়াছুড়ি শুরু হয়ে গেল, তাণ্ডব শুরু হয়ে গেল। মানে পুতুলটাকে যখনই অনুপমকে বললাম যে তুমি হাতে গ্লাভস পরো এবং যে জলটা দিয়েছে ওই জলটা দিয়ে আগে হাত ধো, ওই জলটা দিয়ে হাত ধোয়ার পর পুতুলটাকে টাচ করো, ও ঠিক তাই করলো। পুরো ব্যাপারটাতে কিন্তু একটা ছেলে লড়ে যাচ্ছে, সেটা বুঝতে পারছো? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। কেউ নেই ওর পাশে, কিন্তু আমি আছি অনেক দূরে। তো ও যা বলছি, ও তখন পুতুলটাকে যেই বের করছে তখন বলছে সেলফে বই রাখা ছিল, বইটা সেলফ থেকে বেরিয়ে পেছনে অনুপমের মাথায় আঘাত করে, মানে ধারাম করে বই দিয়ে ছুঁড়ে কেউ যেন মেরেছে।
ওর মাথায় প্রচন্ড লাগে, কিন্তু ও কাজ থামায় না। ওকে যে শরীর বন্ধনে মন্ত্র দিয়েছিলাম ওটা সমানে জপ করতে থাকে, এবং আমাকে ভিডিও কলে আছি আমি, দিয়ে বলছি কি করবো এবার, আলাম ওটাকে পুড়িয়ে দাও, আগুন জেলে ওটাকে পুড়িয়ে দাও। ও তখন সাথে সাথে মানে কর্পূরে আগুন জ্বালে, কর্পূরে আগুন জ্বালার পর প্রচুর পরিমাণে কর্পূর লাগে এবং ইয়েটাকে জ্বালিয়ে দেয়, পুতুলটাকে জ্বালিয়ে দেয়। হুম তারপরে আমি বললাম একটা বাস্তু বন্ধনের মন্ত্র দিচ্ছি, এই মন্ত্রটা জপ করে একটা লাল কার নাও, মানে যার কোনো আয়তন হবে না, প্রচুর বড় একটা কার নাও। ওই কারটা তোমার যতটা মাথা থেকে পা পর্যন্ত হচ্ছে ততটা মেপে নাও, বুঝছো? হুম 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 মাথা থেকে পা পর্যন্ত মেপে 3 রাউন্ড করো। 3 রাউন্ড করার পর যে আয়তনটা আসছে সেটা দিয়ে যে কবচগুলো আমি দিয়ে এসেছিলাম, তোমার যে কবচটা, ওটাকে ধারণ করো, ইমিডিয়েট ধারণ করো। ও ইমিডিয়েট ধারণ করে, কারণ ওর বাকি আরো কিছু কাজ ছিল যেটা করতে গেলে ওকে কবচটা পড়তেই হতো আগে, ঠিক আছে? আচ্ছা এরপরে বললাম যে তুমি ভালো করে তোমার ঘর ছানবিন করে খোঁজো। না কি খুঁজবে? আলাম খোঁজো, কিছু না কিছু পাবে। কোথায় খুঁজবো? আলাম ঘরের ড্রয়ারে। আমি পরিষ্কার বলেছিলাম, এটাও আমি কি করে বলেছিলাম জানি না, আমি নিজেই বলেছিলাম ইনটিউশন থেকে যে ঘরের ড্রয়ার খোঁজো। কার ঘরের ড্রয়ার? না তোমার ঘরের ড্রয়ার খোঁজো, আর তোমার মায়ের ঘরের ড্রয়ার খোঁজো। ভালো কথা। তো ড্রয়ার খুঁজতে খুঁজতে দেখে ওর বউ যে চিরুনিটা ইউজ করতো, ওই চিরুনিটাতে কিছুটা চুল লেগেছিল। আচ্ছা আচ্ছা তখন বললো আমার বউ কিন্তু বহুদিন হয়ে গেল এই চিরুনটা ব্যবহার করার ক্ষমতায় আর নেই, আমি ওর চুল আঁচড়ে দিই, কারণ ও একদম বিছানা সজ্জা, এবং আমি যবে থেকে চুল আঁচড়াই ওর কাঠের একটা চিরুন কিনেছি, ওই চিরুনিতে চুল আঁচড়াই। এই চিরুনি কিন্তু বহুদিন ব্যবহার হয়নি, কিন্তু চিরুনিতে চুল লেগে থাকার কথা না, কারণ আমার ওয়াইফ প্রচন্ড পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, টিপটপ ছিল। বুঝতে পেরেছি। হুম তখন অনুপম সব বোঝে যে কি ক্রিয়া হয়েছে, এবং অনুপম আমাকে বলে দিদি আমাদের যে এত বড় ক্ষতি করলো, আমি কিন্তু চাই দয়া করে তাদেরও সেম ক্ষতি হোক, বুঝেছো? আমাকে বলছে ওকে তুমি কি কিছু করতে পারবে না, বলো এটা কেন করলো আমাদের সাথে? প্রথম কথা আমার ভাইটাকেও তো শেষ করে দিল। ভাইটাই তো পুরো অ্যান্টি হয়ে গেল। হ্যাঁ, অ্যান্টির থেকে বড় কথা মিথ্যে বলে বিয়ে করা, পুরো নিজের কবজায় রাখা। তখন বললাম দেখো একটা কথা বলি অনুপম, হতে পারে তোমার সাথে অনেক খারাপ হয়েছে, বাট এটা তোমার সম্পূর্ণ ব্যক্তিগত, তো আমি মারণ করি না। ধর্ম রক্ষার্থে হিংসাই পরম ধর্ম, এটা মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তবে হ্যাঁ, যদি আমি কৃষ্ণকে অনুসরণ করি তাহলে ধর্ম রক্ষার্থে অধর্মকেও ধর্ম মনে করা হয়, কিন্তু মারণ আমি নিজের হাতে করব না। তুমি তোমার ভাইয়ের বউকে মারতে পারো, ক্রিয়া বলে দেবো, কিন্তু আমি নিজের হাতে করব না, বুঝছো? আচ্ছা 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 মারণ ক্রিয়া করলে তার প্রতিক্রিয়াও যে যত বড়ই তান্ত্রিক হোক তাকে পেতে হবে। হুম ওকে বললাম আমরা বেনারস যাচ্ছি, তো কিছু ক্রিয়া করব, তুমি তোমার বউ তোমার মেয়ে প্রত্যেকের ছবি নাম গোত্র পাঠিয়ে দাও, আমাদের যা করার করব। তো আমরা ছবি নিয়ে ওটাকে কাগজের প্রিন্ট আউট বের করি, বুঝলে তো, ল্যামিনেশন নয়, কাগজের, কাজ করতে সুবিধা হয়। হুম 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 তা আমরা যখন বেনারসেই ছিলাম, কাজ হয়ে গেছে, মণিকর্ণিকা ঘাটে সব হয়ে গেছে, তখন 3-4 দিনের মাথাতেই নাকি ভাইয়ের ফোন এসেছিল, এবং বাড়ির খোঁজ খবর নিয়ে স্পষ্ট করে দিয়ে বলল যে কে মরলো কে বাঁচলো জানার দরকার নেই, হুম আমাদের নামে করে দে। মানে তখনও কিন্তু চলছে আমাদের নামে, হুম এবং বলল এরপরে কিন্তু আর কেউ তোরা বেঁচে থাকবি না। ডাইরেক্ট বলছে এরকম? ডাইরেক্ট বলছে এরপরে কিন্তু তোরা কেউ বেঁচে থাকবি না, তোরা কি করছিস আমাদের কাছে সব খবর আসছে, মানে আমরা সবই বুঝতে পারছি তোরা কি করছিস না করছিস, আর কে করছে তাকেও দেখে নেব, মানে আমাকে বলা হচ্ছে। আচ্ছা আচ্ছা যে যত দূরেই থাক, কে করছে তাকেও দেখে নেবো। ও তো সাথে সাথে ফোন করে। আমি বললাম দেখো আমি এখন ভীষণ পবিত্র একটা জায়গায় আছি, তো আমার কিচ্ছু করতে পারবে না, মানে বলে না, মানে হিন্দিতে বলে না বাল বাঁকা, সেটাও করতে পারবে না, কারণ আমি বেনারসের মণিকর্ণিকা ঘাটে আছি। তো এখন এই মুহূর্তে অন্তত আমাকে কিছু করতে পারবে না। তখন বলছে দিদি আমাদের তাহলে বাঁচান। কিচ্ছু হবে না, তুমি কবচ পড়ে আছো, ওটা থ্রেটনিং হিসাবেই নাও। ওকে আমি সান্ত্বনা দিলাম। হুম এটাকে সান্ত্বনাই বলবো, কারণ আমি যদি পেশেন্টকে অরিজিনাল বলি ওরা প্যানিকে আরো মরে যাবে, বুঝেছো? এক্স্যাক্টলি। পরদিন সকাল হয়, সুস্থভাবে সকালটা হয়, কিন্তু সকালে দরজা খুলেই দেখে বাড়ির উঠোনে কাকের ডেড বডি পড়ে আছে। কার ডেড বডি? কাকের? কাকের ডেড বডি পড়ে আছে, হ্যাঁ।
সঙ্গে সঙ্গে ফোন করে আমাকে জানালো যে দিদি দরজা খুলে দেখলাম কাকের ডেড বডি। আমি বললাম যে ভয় পাওয়ার কিছু নেই, কিচ্ছু হবে না, আমি তোমার বাড়ি বন্ধন করে দিয়েছিলাম এবং তোমাকেও আমি বলেছিলাম যে বন্ধন করো যে পদ্ধতিতে তুমি করেছো, তাই তোমার বাড়িতে যাকে চালান করে পাঠানো হয়েছিল ওই কাকের ভেতর দিয়ে সে ঢুকতে না পেরে ধাক্কা খেয়ে মারা গেছে, বুঝছো? বাপরে বাপ। যদি এরপর থেকে যদি কিছু চালান হয় কখনোই ওর ভেতরে ঢুকতে পারবে না, ও ওই চৌকাঠেই মারা যাবে, মানে ও আঘাত পেয়ে মারা যাবে, এমনই বন্ধন করেছি। এরপরে শুরু হলো প্রত্যেক দিন, একদিন কালো বেড়াল মরে পড়ে আছে একই জায়গায় সেম, একদিন কালো কুকুর মরে পড়ে আছে, একদিন বাজ পাখির ডেড বডি, এইভাবে পেলো প্রায় 1 সপ্তাহ ধরে। এবং আমরাও বুঝলাম এখান থেকে যে ওই মহিলা ক্ষেপে উঠেছে, বুঝলে তো? আচ্ছা আচ্ছা। যত ফেল হচ্ছে তত মানে আরো বেশি থেকে বেশিতর মানে করছে, অ্যাগ্রেসিভনেস দেখাচ্ছে। এবং ওর এই অ্যাগ্রেসিভনেস আর ওভার কনফিডেন্সকেই হাতিয়ার করে ওকে মারবো ঠিক করলাম। মারবো কি রূপে? মেরে তো আর মানে যে মেরে সেইভাবে মেরে দেবো না, ওকে অচল করে দেবো, এটা আমি ঠিক করলাম। কারণ এই মহিলা যদি বেঁচে থাকে, মানে যদি এই ফর্মে বেঁচে থাকে, তাহলে ও প্রচুর মানুষের ক্ষতি করবে, ঠিক কি না? একদমই তাই। এবং আমি এটাও জানি যে ওর ওপর কাজ করলে এত সহজে কাজ হবে না, কারণ যে মানুষ লোকের ক্ষতি করে তার নিশ্চয়ই নিজের প্রোটেকশন আছে, ডেফিনেটলি। ওকে মারা এত সহজ হবে না। কিন্তু ভাবলাম যে যতই শক্তিশালী কবচ হোক, আমাদের কাজটা আমাদেরকে করতে হবে, এবার যা হবে উপরওয়ালা দেখে নেবে, কাজে তো বসবো। কাজের জন্য আমরা সূর্যগ্রহণের দিন বাঁচলাম, যদিও সূর্যগ্রহণ এর মধ্যে ছিল না। তখন অনুপমকে বললাম তুমি কি সূর্যগ্রহণ পর্যন্ত ওয়েট করবে? বললো অসম্ভব ব্যাপার এতদিন ওয়েট করা, আপনি যা ভালো দিন পাচ্ছেন সেই দিনেই কাজ করুন, বুঝলে? আচ্ছা আচ্ছা। তখনও আমরা বেনারসে। তো আমি বললাম তাহলে খুব ভালো জায়গায় আছি, এখানে করি। তখন বললো আপনি যা ভালো বোঝেন করেন, আপনাকে মানে আমাদের পুরো জীবন 3 নয় সরি মাকে নিয়ে 4জনের জীবন সমর্পণ করেছি, যেমন করে হোক বাঁচান। তো মণিকর্ণিকা ঘাটেই ছিলাম আমি আর তোমার দাদা, আমাদের 2জন শিষ্য, 4জনের টোটাল টিম ছিল, একসঙ্গে কাজ করলাম। চিতা থেকে পাওয়া অস্থি চূর্ণের সঙ্গে, মানে চিতা থেকে ওই মণিকর্ণিকা চিতাভস্য আর সদ্য চিতা জ্বলছিল তার যে হাড়গোড় ডোম দিকে বলে রাখলে দিয়ে দেয়, ওই চূর্ণের সঙ্গে শ্মশানের মাটি আর কবরের মাটি ওখানকার যে লোকাল, ওদেরকে বললাম যেখান থেকে হোক মাজারের কবরের মাটি জোগাড় করে দিতে হবে। ওদেরকে টাকা দিলে মানে বাঘের দাঁতও পাওয়া যায়, বুঝলে তো? মানে আমি এটা উদাহরণ দিলাম, বাঘের দাঁত মানে কেউ ভেবে বসবে না যেন সত্যি বাঘের দাঁত। তো বা তোমার ওদেরকে পয়সা দিলাম, ওরা কবরের মাটি এসব এনে দিল এবং ওখানে রক্ত আর মদ মিশিয়ে, মানে আমরা আটা মাখি জল মিশিয়ে বা দুধ মিশিয়ে, তো এখানে আমরা পুরো ওটাকে আটার মতো করলাম, কিন্তু মাখলাম কি দিয়ে? রক্ত আর মদ দিয়ে। কিসের রক্ত? না বলি হয়েছিল ওখানে, ওই বলির রক্ত জোগাড় করে দিয়েছিল একজন, ওই আর রক্ত আর মদ মিশিয়ে। বেনারসে কিন্তু মদ ইজিলি অ্যাভেলেবেল নয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওখানে কাল ভৈরবকে মদ দেওয়া হয়, হ্যাঁ, তো ওখান থেকেই একজন জোগাড় করে দিয়েছিলেন। এটা ভীষণই গুপ্ত, তাই আমি বেশি ঢুকছি না ভেতরে, ঠিক আছে? এবং যেখানে কাল ভৈরব রয়েছেন সেখানে অনৈতিক যে করছে তার তো মানে খুব ভালো সময় পেয়েছে অনুপম, যে আমরা তখন বেনারসে ছিলাম। যাই হোক, তো ওই সমস্ত কিছু নিয়ে আমরা পুতুল তৈরি করলাম, 108টা ছোট ছোট পুতুল তৈরি করলাম, ছোট 108টা পুতুল তৈরি করলাম। আর ওই যে চিরুনিতে চুল পাওয়া গেছিল না, প্রত্যেকটা একটু একটু করে কাঁচি দিয়ে কেটে কেটে 108টা পুতুলের গায়ের ওপর চুলটা রাখলাম, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর ওই পুতুলগুলোর ঠিক গলায় একটা করে কলা রাখলাম, কাঁঠালি কলা, তাতেও সিঁদুরের ফোঁটা দিলাম এবং এই করে 108টা পুতুলের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করলাম। তারপর শ্মশানের ভৈরব এবং শ্মশান কালীর পুজো করে মহাপিশাচ যিনি আমাদের আছেন, এত গুপ্ত জিনিস এইভাবে বলাটা উচিত নয়, আমি খুব শর্টে বলছি, মহাপিশাচের আবাহন করে তাকে মদ মাংসের ভোগ নিবেদন করলাম এবং একে একে 108টা পুতুলকে বলি দিলাম। কিভাবে বলি দিলাম? ওই যে গলায় রাখা কলা, সেই কলাকে মারলাম, মুন্ডু কেটে বেরিয়ে গেল, বুঝেছো?
বুঝতে পারছি, বুঝতে পারছি। কলা শুদ্ধ গলা এক কোপে, এখানে যদি এক কোপে না যেত তাহলে বুঝতে হতো কাজের ভাইব্রেশন খারাপ আছে। আচ্ছা আচ্ছা। এগুলোই হচ্ছে ভাইব্রেশন। কিন্তু কপাল ভালো, 108টা কলাই, মানে যে বলি দিচ্ছে না, মানে আমি দিই বা আমার হাজবেন্ড দিক, ওই কোনো আর শ্বাস নেওয়া যাবে না, মানে তুমি ওই যে 1 নাম্বার থেকে শুরু করেছো, ঘ্যাচ 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 করে একবারে কেটে যেতে হবে। হুম। আর পুরো 108 এক কোপে? এক কোপে, একদম এক কোপ যেটাই যাবে না ওখানে কাজ স্টপ করে দিতে হবে। হুম তার মানে ওটা বাধা এলো, কারণ একটা কলা কাটতে এক কোপ যথেষ্ট, ঠিক কি না? হুম 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 হুম। তো এখানে যদি না আসে, বা ধরো মুন্ডুর জায়গায় বুকে আঘাত পেলো, পুতুলটার মুন্ডুর জায়গায় ধরো বুকটাতে আঘাত পেলো, তাহলেই কাজ স্টপ করে দিতে হবে, আর এগোনো যাবে না। তার মানে বুঝতে হবে শ্মশান ভৈরব আদেশ দিচ্ছে এই কাজটা করা উচিত হবে না। মানে এগুলো তো খুব ডেঞ্জারাস ব্যাপার গো। তো কাজটাই তো আমাদের ডেঞ্জারাস, লোক তার মর্যাদা দেয় না, এটাই হলো কথা, দুঃখের বিষয়। হুম। যাই হোক, মর্যাদা দেয় না এই কথাটা কেন বলছো? মানে লোক ভাবে ভন্ডামি করছে, ভন্ডামি করে প্রচুর প্রচুর টাকা ইনকাম করছে, কিন্তু মানুষ এটা বোঝে না যে আমাদের লাইফ রিস্কটার দাম কে দেবে। আমি সবাইকে বলছি না, কিছু কিছু খুব নীচ মানসিকতার মানুষ আছে, হুম হুম। তারা আমাদের কাজের দামটাকে সেইভাবে দেয় না, কখনো কখনো খুব খারাপ লাগে। হ্যাঁ, তন্ত্র দ্বারা খারাপ করা যায়, কিন্তু যারা করে তাদেরকে বলুন, আমি তো কারো খারাপ করছি না রে বাবা। না, ইভেন আমি এটাও শুনেছি তোমার ছেলেকে নিয়ে তুমি শ্মশানেও গেছো। আমার ছেলে 2.5 বছর বয়স থেকে তারাপীঠ শ্মশানে বসে, শিবরাত্রিতে 4 প্রহরের পুজো হয়, হোম হয়, ও পুরো সারা রাত তারাপীঠ শ্মশানে বসে থাকে। এবং প্রতি মাসেও বা যখনই আমরা যাই, ও কোথায় থাকবে, ওকে দেখার কেউ নেই, এবং ও সবার কাছে থাকে না। দেখার কেউ নেই বলতে আমি মানে লোক তোমাদের রাখতেই ধরো পারি। লাইফ রিস্কটা হয়ে গেল, ঠিক আছে, বলতে হুম। নেই, হবে না জানি, ভগবান না করুন, বাট মানে ওকে দেখা, মানে তোমার ছেলেকে দেখার জন্য তো কেউ নেই অ্যাজ সাচ। না, আমরা যখন কাজ করি তখন কোনো না কোনো শিষ্য ওকে নজরে রাখে। সেটা বলছি না, লাইফ রিস্ক নিয়ে কাজ করছো, না, ওটাও না। হ্যাঁ, একদমই ঠিক কথা, কোনো অঘটন ঘটে গেল তখন তো একদমই ঠিক কথা। একদমই আজ দরকার। এত মানুষ উপকার পেয়েছে, আশা করছি তোমাকে অনেকেই ফিডব্যাক দিয়েছে, ঠিক কি? তো তারা যখন উপকার, আজ যদি আমি ফেলিওর হই তাহলে তো সেটা আমার ফেস লস, হুম। যে আমি মানুষকে উপকার দিতে পারলাম না। এটা একবার চলবে, দুবার চলবে, এই ভন্ডামিটা তো সারা জীবন চলতে পারে না নিশ্চয়ই। ডেফিনেটলি। তো আমি তো এখান থেকে উঠে চলে যাচ্ছি না কোথাও, আমি তো এখানেই থাকছি। তো তাহলে যদি একটা মানুষের ভন্ডামি একবার দুবার ধরা, মানে ধরা তো পড়বে, কিন্তু ব্যাপার হচ্ছে, যাক এগুলো বাজে কথা, দিকে আর গেলাম না। তো হ্যাঁ, মানে ওই, তুমি বলতে চাইছো তাহলে তুমি কন্টিনিউ করছো কি করে, বা এত কেস সলভ করছো কি করে, সেটা একটা, যেটা তুমি বলতে হ্যাঁ চাইছো। যেটা আমি বলতে চাইছি ঠিক কথা। কারণ আমি একটা জিনিস বুঝতে পেরেছি, ঠিক আছে, আমাদের তো এই ধরনের জিনিসপত্র নিয়ে কাজ করতে হয়, প্যারানর্মাল বলো, অকাল্ট বলো, আর ডোন্ট টেক ইট আদারওয়াইজ, বাট 99% কিন্তু ফেক, ঠিক আছে। এবার সেখান থেকে জেনুইন যারা রয়েছে তাদের সাথেই আমি কাজ করার চেষ্টা করি, বা তাদের কেসগুলো মানে শোনার চেষ্টা করি, তাদের থেকে শেখার চেষ্টা করি বা জানার চেষ্টা করি। মানে তোমার যে কেসগুলো রয়েছে এগুলো এক একটা ইউনিক কেস, তাই জন্য বলতে পারো যে কিউরিওফাইটে বা কোসাগারাটাতে তোমাকে মানে এতবার আনা হয়েছে বা সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, না হলে কেন তুমি আমাকে ডাকবে? একবার ডাকবে, দুবার ডাকবে, তারপরে লোক যখন তোমাকে বলবে কোস্তব এইসব লোককে বসিও না, তুমি লোকের কথা শুনবে না, তুমি কেন আমাকে বসাতে যাবে? এক্স্যাক্টলি, মানে আমার অডিয়েন্স মানে আমাদের সবকিছু, কারণ অডিয়েন্সের জন্যই তো আমরা রয়েছি, তাই না? যারা আরে শুনছে। আমি থাকবো না, 4টে আরো লোক এসে বসবে, তোমার তাতে কি যায় আসে? তুমি কেন পূর্ণিমাকে ডাকবে? এক্স্যাক্টলি, কারণ তোমার এই ঘটনাগুলো ধরো আমার টিম, তুমিও দেখে যাও বা জানতেও পেরেছো যে আমার টিম ব্যাকগ্রাউন্ড চেক করে দেখেছে, মনে করো না, বাট আমাদের করতে হয় এই জিনিসটা, একটা ব্যাকগ্রাউন্ড চেক করে তারপর তো ঘটনা আনা হয়। একদম। এবার যাই হোক, ছাড়ো এইসব কথা, ঘটনায়। হ্যাঁ ছাড়ো। হ্যাঁ, যাই হোক, তো ওই পুতুলের 108টা মাথা, ওই চিতা, যে চিতার হাড়ের অস্থি চূর্ণ নিয়েছিলাম, সদ্য জ্বলছিল, ওই চিতাটাতেই আহুতি দিয়ে দিলাম। হ্যাঁ, তো একটা পোড়া পোড়া গন্ধ আসতে লাগলো, মানে চাপড়া পুড়লে যেরকম গন্ধ আসে, বুঝলাম আমাদের কাজ সাকসেস হয়েছে। বাকি কর্ম সেরে, বিশ্বাস করো আমরা যতজন এই কাজে নিমজ্জিত ছিলাম প্রত্যেকে গঙ্গা স্নান করলাম, বেনারসে গঙ্গা স্নান করে প্রথমেই কাল ভৈরবজির মন্দিরে গেলাম। লোকে বলবে কেন বেনারস আগে শিবের কাছে না গিয়ে একটা কথা এখানে আমি বলে রাখি,
কাশিকা পুরাধিনাথ কাল ভৈরবম ধজে। কাশিকা পুরাধিনাথ, কাশীর অধিপতি হচ্ছে কাল ভৈরব। কাল ভৈরবকে যারাই বেনারস যাবেন সবার আগে কাল ভৈরব দর্শন, তারপরে শিব মহাদেব, তারপর অন্নপূর্ণা। হুম। কারণ কাশীর ক্ষেত্রপালই হচ্ছে কাল ভৈরব। স্টেশনে নেমেই বলবেন যে হে কাল ভৈরব, তোমার ক্ষেত্রে চরণ রাখলাম বা তোমার ক্ষেত্রে আগমনের সুযোগ করে দিলে তোমাকে অসংখ্য ধন্যবাদ, তোমায় প্রণাম জানিয়ে তোমার ক্ষেত্রে প্রবেশ করছি। কারণ তোমার বাড়িতে যদি তোমার পারমিশন ছাড়া কেউ ঢোকে তোমার ভালো লাগবে না। ঠিক সেই রকম প্রত্যেকটা মন্দির বা প্রত্যেকটা ঘরেরও দ্বারপাল কেউ না কেউ থাকে, দৃশ্য বা অদৃশ্য। তো প্রত্যেকটা ঘরেও যখন যাবে না কোনো লোকজন, বা আমার বাড়ি বলো কোনো রিলেটিভের বাড়ি, কিচ্ছু না, মনে মনে ঘরে ঢোকার আগে বলবে এই বাড়ির যিনি দ্বারপাল বা কুলদেবী তাকে নমন করে আমি এই ঘরে প্রবেশ করছি। বুঝছো? ওকে ওকে ওকে। তো তারপরে আমরা ওখানে কালভৈরবজির মন্দিরে পুজো করলাম। পুজো করার পরে আমাদের যে কৃতকর্ম তার জন্য ক্ষমা প্রার্থনা করলাম, যে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করো, এবং অজ্ঞানতার জন্য ক্ষমা চেয়ে বাবা মায়ের দর্শন করলাম, মানে অন্নপূর্ণা মহাদেবের, এবং প্রায়শ্চিত্ত করার জন্য কিছু দান দক্ষিণা করলাম, এবং ব্রাহ্মণ ভোজন সেরে কিসের আমরা প্রায়শ্চিত্ত? প্রায়শ্চিত্ত বলতে এই যে 108টা পুতুল বলি দেওয়া হলো, এখানে কিন্তু ক্রিয়াটা করা হলো ওই মেয়েটার উপর, মানে যে বদমাইশি করছিল। দেখো, ভগবান আমাদের প্রত্যেককে ভালো বা খারাপ করে পাঠিয়েছে, ওকে খারাপ করে পাঠিয়েছে, কিন্তু ওকে শাস্তি দেওয়ার আমি কে? রাইট? হুম হুম। কিন্তু তবু আমি নিমিত্ত মাত্র, আসল শাস্তি তো উপরওয়ালা দেবেন। কিন্তু সেখানে আমি শাস্তিটা দিয়ে দিচ্ছি তন্ত্রক্রিয়া করে। বা এই যে মদ মাংস আমি ভৈরবকে নিবেদন করছি, বা এই যে মদ মাংস আমি আমার পিসাদ যাকে বললাম তাকে দিলাম, যে খুলি আমার, তো সে তো আমার হয়ে কাজটা করলো, হুম হুম হুম। সে আমার হয়ে কাজ করলো। এবার তো আমি মারার কেউ না, যেটা আমি বলছি। তো যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য প্রায়শ্চিত্ত, মনের মধ্যে যদি গ্লানি থাকে তোমার, তাহলে প্রায়শ্চিত্ত করে নেওয়া উচিত। তো আমাদের মনে হয়েছিল এটা করে নেওয়া বেটার, তো সে কারণে আমরা ব্রাহ্মণ ভোজন করালাম ওখানে বেনারসে, এবং কিছু দান দক্ষিণা ব্রাহ্মণদের করে আমরা কলকাতা ট্রেনে উঠলাম, কলকাতা ফিরলাম। কলকাতা ফেরার 3 দিন পরে ওরা ফোন করলো, জানালো যে ছোট ভাই বোম্বে থেকে ফোন করেছিল যে ওর বউ মারা গেছে। ভাইয়ের বউ? যে সুলেমানি তন্ত্র করত। মানে খুব সঙ্গে সঙ্গে এফেক্ট এসছে? 3 দিনের মাথায় এফেক্ট এসেছে। এবং মারা গেছে বলতে ও সেম, মানে ক্রিয়া, ও কিন্তু কন্টিনিউ ক্রিয়া করছিল। ও ক্রিয়া করতে করতে দরজা খুলতে অনেক দেরি হয়, ওর ভাই জোর করে ঢুকে দরজা ভাঙে, এবং ঢুকে দেখে যে ও মারা গেছে। ডাক্তার বলে স্ট্রোক করেছে। কিন্তু আমি আবারও বলে রাখি, আমি কিন্তু ওর মৃত্যু কামনা করে কোনো কাজ করিনি, ঠিক আছে? এজন্যই বলি আমরা তন্ত্র করি, কিন্তু এফেক্ট কি হবে তার, মানে খারাপ কাজের, ভালো কাজের বলছি না, যারা খারাপ কাজ করে, যে তান্ত্রিকরা এই মারণ উচাটন যারা করে, তারা হয়তো মারণ করছে একটা ব্যক্তির ওপর, কিন্তু এটা জানো পুরো পরিবার সাফার হতে পারে এর জন্য। বুঝতে পারছি। তো তন্ত্রকে এত হালকা ভাবে কেউ নেবেন না দয়া করে। যাই হোক, তো ওর যখনই ও মারা গেল না, কস্তব সাথে সাথে ও বলে না, সব বশীভূত ব্যাপারটা কেটে গেল, ওর ভাই পুরো নর্মাল হয়ে গেল। ওর ভাই বলছে আমি এগুলো বলেছি তোকে? ছি ছি ছি, আমার বাবা মারা গেছে তাও আমি বলেছি? তখন কিছু কিছু ভিডিও ছিল যেগুলো ওর দাদা দেখায় অনুপম, তো বলে আমার বেঁচে থেকে লাভ নেই, আমার মনে হচ্ছে নিজেকে শেষ করে দিতে। তখন অনুপমকে বোঝায়, দেখ নিজেকে এত ছোট ভাবিস না, বা আমরাও ভাবছি না, আমরাও অনেক সাফার করেছি। তোর বৌদির আজ এই অবস্থা, তার অর্ধেক অংশ, বলছে আমার জন্য আমার বৌদির অর্ধেক অংশ পুড়ে গেছে দাদা, তুই বুঝতে পারছিস আমি কতটা গ্লানি বোধ করছি, বুঝতে পারছো? তো হ্যালো, ওকে। তো আবার কিন্তু কৌস্তব সাইড থেকে আমি একটা গোঙানির শব্দ পেলাম। গোঙানি শব্দ পেলে? হ্যাঁ, মানে এরম না তো, এরকম কিছু নেই তো। এসছে, আমি পেয়েছি। আমি এটাও বলছি তোমার ডান কানের দিক থেকে এসছে, তাই না? আমার ওই যে ইনটিউশন,
তুমি আমি যে দেয়ালে কিরাম face করে বসে তুমি আছি। কিরাম পজিশনে আছো আমি আমি একদম জানি না, কারণ আমরা ভিডিও কল করছি না। তুমি কিন্তু তোমার ডান কানের সাইডে কেউ গঙ্গিয়ে গেছে। ছাড়ো এসব বলো না এখন আর। হ্যাঁ, তারপর রাত 3:04 বাজে এখন। ঠিক আছে, আমি দাঁড়াও একটু ইয়ে করে দিই। ঠিক আছে, তো যাই হোক, তো ওনার যে হাজবেন্ড, এবার মেন কথায় আসি, ওই যে ওয়াইফের যে আসল হাজবেন্ড, ঠিক আছে, যে সুলেমানি তন্ত্র করতো, সে অনুপমের কাছে আসে এবং অনুপমকে এসে বলে যে আমরাই সমস্ত, নিজে পুরো স্বীকার করে যে আমরাই সমস্ত কিছু করেছি, তবে আপনি কোন তান্ত্রিককে দেখিয়েছেন একটু বলবেন? তো বলে কেন না, ওনাকে আমার প্রণাম জানাবেন, এই বলে নাকি বেরিয়ে চলে। সিরিয়াসলি তো আমাদের এটা বল, ক্ষতি করার চেষ্টাও ফেস্টা করে। না ও এটাও জানতে চায়নি যে কে করেছে কাজটা, ও শুধু বলেছে যে কে করেছে তাকে আমার প্রণাম জানাবেন, এটা বলে বেরিয়ে গেছে। না আলাদাই। এখন সিন ঠিক আছে? সিন ঠিক আছে, বাট মেয়ে একদম সুস্থ। মেয়ের যে প্রবলেম ছিল, মেয়ে টোটালি সুস্থ। বাট আমার খারাপ লাগছে যে এতটাই দেরি করে যোগাযোগ করলো। বউটাকে যদি একটু সুস্থ স্বাভাবিক রাখতে পারতাম, যেটা ঘটে গেছে, মানে দেখো প্যারালাইসিস হলেও ও একটু ধরে বাথরুমটা যেতে পারছে, মানে ওই ইয়ে গুলোকে ধরে, কিন্তু পোড়া জায়গাটা তো ঠিক করতে পারি না আমি, তাই না? এক্স্যাক্টলি, মানে মারাত্মক একটা, মানে খুব স্পাইন চিলিং একটা ঘটনা পূর্ণিমা। আমি তোমাকে বললাম না, একদম এটা একদমই। একটা ঘটনা। হুম, থ্যাঙ্কস এটা শেয়ার করার জন্য। আর আমরা মুনাই জুনাইয়ের কেসটা এবার ডিল করবো, দেখবো। ঠিক আছে? এক্স্যাক্টলি, জুনাইকে একটু বলো আমার সাথে কথা বলতে, ওর সাথে আমার পার্সোনালি, মানে আমি দেখো তোমরা কথা বলেছো অন্য ভাবে, এবং আমি যে ওর সাথে কথা বলবো তার মধ্যে অনেক কিছু, ও Technical আমার জিনিস থাকবে। অনেক কিছু থাকবে যেগুলো আমাকে আমি ধরে নেব, মানে আমার পয়েন্ট গুলো আমি ধরে নেব, বুঝেছো? তো আমার ডিরেক্ট কথা বলা দরকার ওর সাথে। ডেফিনেটলি একদিন তিনজনে কনফারেন্সে থাকবো, ওকে? হ্যাঁ একদম ঠিক আছে। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন, এবং কিউরিওফাইট ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। আপনারাও যদি আপনাদের জীবনে ঘটে যাওয়া এরকম হরর এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করতে চান, তাহলে ডেফিনেটলি আমাকে ইমেল করুন curiofight@gmail.com এই ইমেল আইডিতে। এছাড়া আপনার যদি কোনো রকমের স্পিরিচুয়াল হেল্প লাগে সেই ক্ষেত্রেও আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন ইমেল আইডিতেও অথবা ইনস্টাগ্রামে। তাহলে চলুন, আমি আর কথা বাড়াচ্ছি না, দেখা হচ্ছে পরবর্তী একটি এপিসোডে। ততক্ষণ অবধি কিউরিওফাইটের এরকম আরও দুটি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসে ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।